আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো সমতলে বস্তুকণার গতি অধ্যায়ের নতুন একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরাও 9C অনুশীলনী 9C অধ্যায়ের আমাদের বইয়ের যে বাকি ম্যাথগুলো ছিল সেই ম্যাথগুলো আমরা সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা প্রথম হচ্ছে একটা হচ্ছে কূপ সংক্রান্ত ম্যাথগুলো সমাধান করব। সো আমরা প্রশ্নটা একটু ভালো করে পড়ি, দেন হচ্ছে আমরা বাকি ম্যাথগুলো ধাপে ধাপে সমাধান করব। ওকে, আচ্ছা। তো কি বলা হচ্ছে দেখো, এইচ মিটার গভীর একটি কুয়ায় একটি পাথরখণ্ড ছেড়ে দিলে টি সেকেন্ড পরে কুয়ার তলদেশে এর পতনের শব্দ শোনা গেল। আচ্ছা, তো এখানে যে জিনিসটা তোমার বুঝতে হবে সেটা হচ্ছে টি সেকেন্ড, এই সময়টা হচ্ছে মূলত কি মিন করতেছে, ঠিক আছে? তো চলো আমরা একটা তাহলে সুন্দর করে একটা কেন কূপ অঙ্কন করি। ধরো এ হচ্ছে মনে করো কূপ টু, ওকে। ধরো এর হচ্ছে আমাদের কূপ, এই যে কূপ, তাহলে এই কূপের গভীরতা, ওকে, এই হচ্ছে কূপটা। ওকে, তাহলে এই কূপের গভীরতা দেওয়া হচ্ছে কত, এইচ। তাহলে আমি ধরে নিচ্ছি এই কূপের গভীরতা দেওয়া হচ্ছে এইচ। ওকে, তাহলে এখান থেকে ধরো একটা তুমি কি বলছে, একটা পাথরখণ্ড ফেলে দিচ্ছ। আচ্ছা, তাহলে এই যে কূপের উপর থেকে তুমি যে একটা পাথরখণ্ড ফেলে দাও, এই যে পাথরখণ্ড, তাহলে এই পাথরখণ্ডটা তুমি যখন ফেলতেছো তখন কিন্তু তুমি সাথে সাথে শব্দ শুনতেছো না, তুমি যে সময় পর শব্দটা শুনতেছো এটা আসলে দুইটা সময় বোঝায়। কোনটা? যেমন দেখো পাথরটা এই যে যখন কূপের তলদেশে পড়বে, তাহলে এই কূপের তলদেশে পড়তে পাথর একটা কি সময় লাগবে না? এবং পাথর আমরা জানি এখানে অবশ্যই অভিকর্ষ ত্বরণে পড়ে, যেহেতু অভিকর্ষ বল কাজ করে। সো অভিকর্ষ ত্বরণের কারণে কিন্তু পাথরটা কোন দিকে পড়ছে, নিচের দিকে। সো এই নিচের দিকে পড়তে পাথর একটা সময় লাগবে, সেই সময়টাকে ভাই আমরা ধরে নিচ্ছি T1। ওকে, এখন আসো এখান থেকে এই পাথরটা পড়ার পর দেন একটা শব্দ উৎপন্ন হবে, এবং ওই শব্দের যে শব্দ উৎপন্ন হয়েছে সেই শব্দটা ধরো আমাদের কানে পৌঁছাতে সময় লাগছে হচ্ছে T2 সেকেন্ড। এবং অবশ্যই এটা হচ্ছে একটা শব্দের বেগ। তোমরা জানো যে শব্দ অবশ্যই কী বেগে চলে, সমবেগে। তাহলে শব্দের যে বেগ সেই বেগটাকে আমরা ধরতে পারি বি। ওকে, তাহলে দেখো, তাহলে এই যে আমি একটা কূপের মুখ থেকে যখন একটা কোনো কিছুকে ফেলতেছি, তাহলে এই যে পড়ার এই যে সে এইটুকু দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ পাথরটা পড়তে তার একটা সময় লাগছে, দেন ওই শব্দটা উৎপন্ন হয়ে তোমার কানে পৌঁছাতে আরেকটা সময় লাগছে। এই দুইটা সময়ের যোগফল হচ্ছে AT সেকেন্ড। তাহলে এখন থেকে যদি কখনো এরকম বলা হয় যে একটা পাথরকে যদি কূপের মধ্যে ফেলা হয় এবং তার 10 সেকেন্ড পর শব্দ শোনা গেল, এই 10 সেকেন্ডটা তাহলে কি মিন করে, পাথর পড়ার সময় প্লাস উৎপন্ন শব্দ তোমার কানে আসার সময়, এই দুইটা সময়ের যোগফল। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে বলছিল ভাইয়া বলো তো? শব্দের বেগ। আচ্ছা, শব্দের গতিবেগ বি হলে প্রমাণ করো যে এই তিনটা লাইন আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি পাথর পড়ার প্রয়োজনীয় সময় T1 এবং উৎপন্ন শব্দ এইটুকু পথ অতিক্রম করতে সময় লাগে কত, T2। এই দুইটা সময়ের যোগফল আমাদেরকে দেখাইতে হবে টি। ওকে, এই প্রথম যে প্রমাণটা দেওয়া আছে সেটা মূলত এই সময়টা, অর্থাৎ মোট সময়টা আমাদেরকে বের করতে হবে। চলো আমরা এই নাম্বারটা সমাধান করি। তো আমরা কি লিখবো? মনে করি লিখবো এখানে সুন্দর করে পাথরখণ্ডটি কূপের তলদেশে এই যে পাথরখণ্ডটা এই যেখান থেকে কূপের তলদেশে পড়তে সময় লাগে T1। বুঝা গেছে? আচ্ছা, এটুকু আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন আমি এই T1 এর মান বের করব না কেমন বলো? দেখো, পাথরটা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে যদি পড়ে, আমরা জানি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে যদি ফেলা হয় তার আদিবেগ কত বলো তো, 0। তাহলে ভাইয়া বলো তো পাথরটা এই T1 সময় কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? কূপের গভীরতার সমান দূরত্ব H। তাহলে আমরা কি এখানে সূত্র লিখতে পারি না যে পাথরের ক্ষেত্রে? তাহলে আমরা কি লিখতে পারি? S ইকুয়াল UT1 প্লাস হাফ GT1 স্কয়ার। ওকে, তাহলে এস ইকুয়াল আমরা এটা বলতে পারি 0, যেহেতু আদিবেগ 0, তো এখানে কি পড়ে থাকতেছে হাফ GT1 স্কয়ার। তো আমরা এখানে T1 এবং T2 বের করবো। কেন? কারণ আমাদের প্রথম যে সময়টা আছে সেটা হচ্ছে মোট সময়টা বের করতে বসে, আর এখানে মোট সময় মান হচ্ছে এই T1 এবং T2 দুইজনের যোগফল। এই জন্য আমরা T1 T2 আলাদা করে বের করবো, দেন দুইটা যদি একসাথে যোগ করে দিই আমাদের প্রমাণটা চলে আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা T1টাকে তাহলে এক পাশে নিই, তাহলে T1 স্কয়ার ইকুয়াল টু, তাহলে এখন দেখো আমরা এখানে লিখতে পারি 2h/g। তাহলে বর্গমূল করলে ভাইয়া T1 এর মান কত দাঁড়ায়? √2h/g। এই যে দেখো, তাহলে পাথরটা পড়ার প্রয়োজনীয় সময়টা আমরা বের করছি। আচ্ছা, এখন কি লিখবা? উৎপন্ন শব্দ। এখানে লিখবা কি? উৎপন্ন শব্দ কূপের মুখে
বা কূপের উপরের দেশে অথবা কূপের মুখে বলতে পারো, কূপের মুখে পৌঁছাতে সময় লাগে T2। ওকে, তাহলে উৎপন্ন শব্দটা কূপের মুখে পৌঁছাতে সময় লাগে কত? T2। তাহলে আমরা বলতে পারি, বলো আমরা সবাই এটা জানি যে শব্দ কি বেগে চলে? সমবেগে। তাহলে সমবেগের সূত্র কি ভাই? S = VT, তাই না? তাহলে আমরা লিখতে পারি S = VT। তাহলে এখানে বলো এই শব্দ কতটুকু সরণ নিয়েছে? কূপের গভীরতার সমান h। আমি লিখতে পারি না S = শব্দের বেগ v এবং সময় হচ্ছে T2। তাহলে এখান থেকে ভাই বলো T2 এর মান কত দাঁড়ায়? T2 এর মান দাঁড়ায় h/v। ঠিক আছে, আশা করি ভাইয়া এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এই যে তাহলে আমরা দেখো এখানে দুইটা জিনিস বের করছি, একটা হচ্ছে ভাইয়া T1 এর মান বের করছি এবং আরেকটা হচ্ছে T2 এর মান বের করছি। এবার আমাদেরকে চাইছে ভাইয়া প্রথম প্রমাণ যেটা চাইছে সেটা হচ্ছে মোট সময়, তাই না? তো এখন লিখবা যে মোট সময় এই যে কত পাথর পড়ার কত সময় পর সব পতনের শব্দ শোনা গেল? T সেকেন্ড পর। তাহলে এই মোট সময় T হচ্ছে পাথর পড়ার সময় প্লাস উৎপন্ন শব্দ তোমার কানে পৌঁছানোর সময়, এই দুইটা সময়ের যোগফল। তাহলে সুন্দর করে এখান থেকে T1 এর মান বসানো যায়। T1 এর মান কত? √2h/g প্লাস T2 মান কত? h/v। এটা কিন্তু আমাদের প্রথম প্রমাণ। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, সো প্রমাণিত। কত সহজ দেখছো? তাহলে এই ধরনের ম্যাথ আসলে আশা করি এখন থেকে আমরা সমাধান করতে পারবো। ওকে, তো চলো এই একটা প্রমাণ থেকে বাকিগুলো প্রমাণ আমরা করতে পারবো। চলো আমরা এটা দেখি এবার। ওকে, তাহলে আমরা এইটুকু মুছে দিচ্ছি। এবার এখান থেকে আমাদের বাকিগুলো প্রমাণ আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইটুকু মুছি। ওকে, তাহলে আমাদের এই যে এইটুকুর মান থেকে আমরা বাকিগুলো বের করবো এবার। ওকে, এবার দেখো তুমি বি নাম্বারটা যখন প্রমাণ করবা, ভাইয়া বলো বি নাম্বারের মধ্যে আমি কি দেখতেছি না যে কোথাও কোনো রুট নাই, তাই না? সো আমার রুটটা দূর করতে হবে। সো কীভাবে দূর করবা? তুমি রুটটাকে এক পাশে রাখবা, দেন উভয়পক্ষে বর্গমূল করে দিবা। তাহলে আসলে আমরা এই টি -hb/v কে পাশে আসলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল √2h/g। এখন প্রশ্ন হচ্ছে এই যে বর্গমূল আমি যে বর্গ করবো সেটা আমি বুঝলাম কেমনে? ভাই দেখো প্রমাণের দ্বিতীয় প্রমাণ যেটা দেখতেছো সেখানে কি কোথাও রুট আছে? না। তাহলে রুটকে দূর করার একমাত্র অপশন হচ্ছে কি? বর্গ করা। এই জন্য বর্গ করতেছি। ওকে, তাহলে আসলে আমরা বর্গ করে দিই। তাহলে T -h/v হোল স্কয়ার, বা এটাই তুমি যদি বর্গ করো রুট চলে যাবে, তাহলে পরে থাকবে 2h/g। তাহলে এখানে পাশে লিখে দিতে পারো উভয় পক্ষে বর্গ করে। ওকে, তাহলে আসো এর পরের লাইন আমরা এখানে বল স্কয়ার সূত্র দিলে বা কি লেখা যায়? t² -2 এই দুটা গুণ করবা, তাহলে 2thv প্লাস h² v² ইকুয়াল টু 2h/g। এখন আমাদেরকে দেখো দ্বিতীয় প্রমাণটা কি বলছিল ভাইয়া? h/v অর্থাৎ h²/v² এটা বর্জন করতে হবে। সো আমরা এটা বর্জন করে দিব। তো এটা ভাইয়া আমরা বর্জন করতেছি। ঠিক আছে, কেন করতেছি? যে প্রশ্ন আমাদেরকে বলে দিছিল এই জন্য। তাহলে আমরা এটা বর্জন করে দেখি তো কি আসে এখানে। t² -2ht/v ইকুয়াল 2h/g। তো এখন আসো আমরা এখানে দেখতেছি ভাইয়া এই যে এখান থেকে খেয়াল করো আমাদের প্রমাণের জন্য দেখো আমরা এখান থেকে খুব সহজে প্রমাণ করতে পারবো। সেটা হচ্ছে আমরা এখান থেকে কমন নিতে পারি। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা এক পাশে নিয়ে আমরা যদি কমন নিই, এই যে দেখো জিটা এখানে কিন্তু হরে নাই। সো আমরা উপপক্ষে জি দিয়ে গুণ করি। সো উপপক্ষে জি দিয়ে গুণ করলে এখন হবে ভাইয়া GT²। ঠিক আছে, GT²। আর এইটাকে তুমি যদি জি দিয়ে গুণ করো তাহলে এখানে উপরে জি দ্বারা গুণ হবে 2hgt। সো এই মাইনাসটা তুমি যদি পাশে নিয়ে যাও এটা কি প্লাস হয়ে যাবে না? তাহলে দেখো এটা লেখা যায় 2hgt/v প্লাস 2h। তাহলে কি করছি? উভয় পক্ষে ভাই আমরা জি দ্বারা গুণ করছি। জি দিয়ে গুণ করে এই মাইনাসটাকে পাশে পার করে দিলে এটা প্লাস হয়ে যায়। এবার দেখো এখান থেকে আমি বলতে পারি GT²। সো দেখো এই লাইন থেকে ভাইয়া তুমি যদি কি কমন নাও? 2s কমন নাও। তাহলে 2s কমন নিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। তাহলে ভাইয়া দেখো 2s যদি কমন নেওয়া হয় এখানে থাকবে 2s যদি কমন নিয়ে নাও তাহলে এখানে থাকবে 1। এই যে এখানে 2s কমন নিলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে ভাইয়া GT/v। সো দেখো এটাই প্রমাণিত, এটা দ্বিতীয় প্রমাণ। দেখছো, এটা দ্বিতীয় নাম্বার প্রমাণ। এই যে তাহলে এ নাম্বার কমপ্লিট, বি নাম্বার কমপ্লিট। আশা করি বুঝতে পারছো। এখন ভাই তৃতীয় নম্বর প্রমাণটা কিভাবে করবো? ওই যে তুমি দেখো এখানে তুমি h/v² অপশনটাকে কি বর্জন করছো না? সো 3 নম্বরে গিয়ে এই জিনিসটাকে তুমি যদি বর্জন না করো তাহলে তৃতীয় নম্বর যে প্রমাণ আছে সেটা পেয়ে যাবা। তাহলে চলো আমরা এই কাজটা এখন করবো। ওকে, তাহলে আসো, তাহলে আমরা এইখানে তোমরা এটা একইভাবে করবো ভাইয়া। আমরা এটুকু মুছলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সি নাম্বারটা। তো সি নাম্বার, তো
তো তুমি এখানে একইভাবে করবে, ঠিক আছে। তো এখানে আমরা এইচ স্কোয়ার বা বি স্কোয়ারটা বর্জন করবো না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো প্রথম কাজ আমরা এখানে যে কাজটা প্রথমে করব সেটা হচ্ছে দেখো, প্রথমে ভাই আমরা দেখতেছি এই যে হরে কিন্তু কোথাও জি নাই, সো আমরা উভয়পক্ষকে জি দিয়ে গুণ করি। সো জি দিয়ে গুণ করলে এখানে জি টি স্কোয়ার পাবো মাইনাস এখানে পাবো 2s জি টি ডিভাইডেড বাই বি প্লাস এখানে পাবো এইচ স্কোয়ার জি ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল 2s। তাহলে উভয় পক্ষে কী দিয়ে গুণ করলাম? জি দিয়ে গুণ করলাম। কেন করলাম? কারণ হরে কোথাও জি নাই, এই জন্য হরে জিটাকে রিমুভ করছি। ওকে, এরপর তুমি দেখো আমাদের হরে কিন্তু বি স্কোয়ার নয়, তো আমরা উভয় পক্ষে বি স্কোয়ার দিয়ে গুণ করবো। সো বি স্কোয়ার দিয়ে গুণ করলে এখানে কি বাবা জি টি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ভাই এখানে যদি বি স্কোয়ার দিয়ে গুণ করো উপরে একটা বি নিচের একটা বি কাটা যাবে, তাহলে কি পড়ে থাকবে 2s জি টি বি প্লাস এখানে যদি বি স্কোয়ার দিয়ে গুণ করো তাহলে পড়ে থাকবে এইচ স্কোয়ার বাই জি, আর এখানে যদি গুণ করো তাহলে 2h ভি স্কোয়ার। ঠিক আছে, এবার আসো আমরা এই যে 2h এটাকে আর এই পাশে নিয়ে এসে তাহলে আমরা কমন নিতে পারবো, ঠিক আছে না? আচ্ছা, আমরা কমন নিই। ওকে, এবার আসো তাহলে এটাকে এ পাশে নিয়ে আসো, অথবা তুমি আমি এই জিনিসগুলোকে এ পাশে নিয়ে যাচ্ছি, এইচ স্কোয়ার জিকে শুধু এক পাশে রেখে তাহলে কি লেখা যাবে দেখো 2h ভি স্কোয়ার, এটাকে এ পাশে নিয়ে গেলে মাইনাস জি টি স্কোয়ার ভি স্কোয়ার, এই মাইনাসটার পাশে নিয়ে গেলে প্লাস 2s জি টি ভি ইকুয়াল এইচ স্কোয়ার জি। তো এখন দেখো এই যে এই দুইটা থেকে বি স্কোয়ার কমন নিলে প্রমাণ হয়ে গেছে। তাহলে বি স্কোয়ার যদি কমন নিয়ে নাও তাই বলো বি স্কোয়ার কমন নিলে কী থাকবে 2h মাইনাস জি টি স্কোয়ার, ওকে, প্লাস 2s জি টি ভি ইকুয়াল এইচ স্কোয়ার জি। এটাই প্রমাণিত, দেখো এটাই প্রমাণিত, এই যে এটাই প্রমাণিত, এটাই প্রমাণিত। ওকে, তাহলে এই ধরনের ম্যাথগুলো আসলে এখন থেকে পারবো। তাহলে তোমাকে মনে রাখবা কূপ সংক্রান্ত ম্যাথগুলোতে তোমাকে যদি কখনো বলে যে একটা কূপের মুখ থেকে কোনো একটা বস্তুকে ফেললে তার এত সেকেন্ড পর পতনের শব্দ শোনা গেল, তাহলে এই যে সময়টা দেওয়া আছে সেটা মূলত দুইটা সময়ের যোগফল বোঝাবে। একটা হচ্ছে পাথর পড়ার সময় এবং ওই পাথরটা পড়ার কারণে যে শব্দটা উৎপন্ন হয়েছে সেই শব্দটা তোমার কানে আসতে সময়, এই দুইটা সময়ের যোগফল। ঠিক আছে, তো চলো এবার আমরা বাকি ম্যাথগুলো সমাধান করি। তো দেখো একই নম্বর আমরা আরেকটা ম্যাথ দেখতেছি। দেখো ভাইয়া কী বলছে এখানে, দেখো একটি শূন্যকূপের মধ্যে একটি পাথরের টুকরা ছেড়ে দেওয়ার পর তা এত বেগে কূপের তলদেশে পতিত হয়। সো পাথরটা এত বেগে কূপের তলদেশে পতিত হচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পাথরের শেষ বেগ মিন করে, তাই না? আচ্ছা, তাহলে পাথরটাকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলতেছে, তো আমরা জানি আদিবেগ কত 0, তাহলে এত বেগে কূপের তলদেশে পতিত হয় এবং টুকরাটি ছেড়ে দেওয়ার দেখো তো 2 ডিভাইডেড বাই কত 35 সেকেন্ড পর পাথরের পতনের শব্দ শোনা গেল। তাহলে এই সময়টা হচ্ছে কি কয়টা সময়ের যোগফল? দুইটা, ওই যে পাথর পড়ার সময় প্লাস যে শব্দটা উৎপন্ন হয়েছে সেটা তোমার কানে পৌঁছানোর সময়, এই দুইটা সময়ের যোগফল হচ্ছে এটা। তাহলে পাথর আমাদেরকে দেখো বলা হচ্ছে শব্দের ব্যাগ নির্ণয় করো, শব্দের ব্যাগ নির্ণয় করো। তো আসো আমরা প্রথমে যে কাজটা করবো ধরে নিব, মনে করি শব্দের ব্যাগটাকে আমরা বিভিন্ন নিচ্ছি, মনে করি শব্দের ব্যাগ ভি, শব্দের ব্যাগ ভি। ওকে, আর আমরা চিত্রটা একটু আঁকি। ধরো এ হচ্ছে কূপ, ঠিক আছে, এ হচ্ছে আমাদের কূপ, ঠিক আছে। এই কূপের গভীরতা ভাই আমরা ধরে নিচ্ছি এইচ, কূপের গভীরতা কত ধরে নিচ্ছি এইচ, আমরা জানি না, ঠিক আছে। এবার আসো এইখান থেকে তুমি ওই যে পাথরটাকে ফেলতেছো, ঠিক আছে, পাথরটাকে এই জায়গা থেকে ফেলতেছো। তাহলে পাথরটাকে এই জায়গা থেকে যখন ফেলতেছো পাথরটা দেখো তো একটা নির্দিষ্ট বেগে এই কূপের তলদেশে পতিত হয়। সো পাথরটাকে আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে ফেলতেছি, সো এই জন্য এটা হচ্ছে কত 0, ঠিক আছে। আচ্ছা, এবং দেখো আচ্ছা শব্দের ব্যাগটাকে আমরা একটা কাজ করি, এখানে বি প্রাইম ধরে নিই, হ্যাঁ এখানে বি প্রাইম ধরে নিচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা বলো এবার এই যে এখানে তুমি দেখো এই যে পাথরটা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমি যখন ফেলতেছি এই যে পড়ার কারণে পাথর একটা নির্দিষ্ট বেগে কিন্তু কূপের তলদেশে পতিত হয়, সেই ব্যাগটা হচ্ছে কত 19.6 ms−1। তো আমরা সবাই জানি এখানে পাথরটা অবশ্যই অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে বসছে, অভিকর্ষ বলের কারণে। তাহলে কত বেগে হিট করছে 19.6 ms−1, এবং এই যে হিট করার পর পাথরটা একটা শব্দ উৎপন্ন করছে, তাই না? এবার আসো এই শব্দটা এখান থেকে এই যে এই জায়গা থেকে এই যে উৎপন্ন শব্দটা এই জায়গা থেকে আমার কানে পৌঁছাইছে, এই যে এখানে পৌঁছাইছে। ওকে, তাহলে এখন দেখো এখানে ভাইয়া দুইটা ক্ষেত্রে এই যে এখানে হচ্ছে এইটা হচ্ছে পাথরটা পড়ার
সময়, আর এটা এই যে এখান থেকে যে শব্দটা উৎপন্ন হয়েছে সেটা আমার কানে পৌঁছানোর সময়। দুইজনের কিন্তু সময় ভিন্ন ভিন্ন হইতে পারে, বাট দুইজনের স্মরণ কিন্তু সেম। দেখো পাথরটাও ওই নির্দিষ্ট সময়ে এস দূরত্ব অতিক্রম করে, এবং উৎপন্ন যে শব্দটাও সেটাও কিন্তু সমবেগে চলে, এবং একটা নির্দিষ্ট সময়ে কিন্তু তারও দূরত্বটা সেম। অর্থাৎ এক্ষেত্রে দুইজনের স্মরণটা সেম, বাট সময়টা তো সেম হবে না, তাই না? তো আমরা ধরে নিচ্ছি পাথর পড়ার সময়টা হচ্ছে ভাই T1, এবং এই যে এখানে শব্দ উৎপন্ন হয়ে এইখান পর্যন্ত যাইতে যে সময় লাগে সেটাকে আমি ধরে নিচ্ছি T2। ঠিক আছে? আচ্ছা, এই যে তাহলে এই T1 T2 এই দুটা সময়ের যোগফল আমাদেরকে দেওয়া আছে। এখন চিন্তা করে দেখো তো ভাইয়া, শব্দের বেগ নির্ণয় করতে বলছে না? আচ্ছা ভাইয়া বলো, শব্দ কি বেগে চলে বলো? শব্দ চলে সমবেগে। আচ্ছা, সমবেগের সূত্র জানো কি? S = VT। তাহলে এই জন্য কি আসলে বলো তো, S = V, আর শব্দ পৌঁছানোর সময় কত? T2। তার মানে শব্দের বেগ যদি তুমি বের করতে চাও তাহলে V = তোমাকে কি S/T2। অর্থাৎ শব্দের বেগ বের করার জন্য আমাদেরকে কূপের গভীরতা লাগবে, এবং এখান থেকে শব্দ এইটুকু জায়গায় যাইতে যে সময় লাগে সেই সময়টা আমাদের বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে শব্দের বেগ বের করার আগে কূপের গভীরতা বের করতে হবে, এবং উৎপন্ন শব্দটা এই কূপের মুখে যাইতে যে সময় সেই আলাদা সময়টা বের করতে হবে। এই দুটা বের করতে পারলে আমরা শব্দের বেগ খুব সহজে বের করতে পারবো। তো চলো, প্রশ্ন হচ্ছে ভাই T2 কেমনি বের করবো? আচ্ছা ভাই, আমি যদি কোনো কারণে T1 বের করতে পারি, তাহলে আমি তো T1 T2 দুইজনের যোগফলটা আমরা জানি, তাই না? তাহলে সেখান থেকে খুব সহজে T2 বের করা যাবে। আচ্ছা, তো আসো এবার আমরা কূপের গভীরতা একটু নির্ণয় করা যাক। কূপের গভীরতা খুবই সহজে নির্ণয় করতে পারো, অথবা তুমি চাইলে আমরা কূপের গভীরতা দেখো এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারি। বলো এখানে কত? আদিবেগ কাজ করতেছে 0, শেষ বেগ কত? 19.6, এবং অভিকর্ষ ত্বরণের কারণে নিচের দিকে পড়ে অতিক্রান্ত দূরত্ব কত? h। তাহলে আমরা কি লিখবো? আমরা জানি দেখো এই সূত্র আমরা জানি, B² = U² + 2GH। হ্যাঁ ভাই, বি এর মান কত? 19.6 স্কয়ার, আদিবেগ 0 প্লাস 2 × G এর মান 9.8 × H। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে 19.6 H = 19.6 হোল স্কয়ার। তাহলে এখান থেকে তুমি এস এর মান পাবা ভাইয়া 19.6 মিটার। তাহলে কূপের গভীরতা কত? 19.6 মিটার। তার মানে এস এর মান পাওয়া গেছে। তাহলে শব্দের বেগ বের করার জন্য তাহলে আমাদের দুইটা জিনিস লাগে, শব্দের অতিক্রান্ত সরণ এবং শব্দের পৌঁছানোর সময় T2। তার মধ্যে এস বের করছে। এখন T2 কেমনি বের করব? আমি যদি পাথরটা পড়া শব্দটা T1 যদি বের করতে পারি, এখান থেকে T2 বের করা যাবে। তো চলো আমরা বলি এখানে যে পাথরটি কূপের তলদেশে পৌঁছানোর সময় বা পড়ার সময়, সেই সময়টা আমরা কী ধরেছি? T1। ঠিক আছে? তাহলে আসলে এখন আমরা লিখব S = UT1 + ½ GT1², তাই না? বলো পাথরটা এইখান থেকে এইখানে পড়তে T1 সময় তার সে কতটুকু স্মরণ করছে? S। তাহলে S এর মানে আমরা একটু আগে বের করছি 19.6, এবং এটা 0 কেন? যে পাথর স্থির অবস্থা থেকে পড়তেছে, তাই না? আচ্ছা, এখানে জির মান 9.8, সেটাকে 2 দিয়ে ভাগ করলে তাহলে 4.9 T1²। ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে T1² আমরা T1² এর মান বের করতে পারি, সেটা হচ্ছে 19.6 / 4.9। তাহলে এখান থেকে T1² এর মান থেকে তুমি সরাসরি T1 এর মান বের করবা, যে বর্গমূল করে। ঠিক আছে? তাহলে আমরা দেখি এখানে আসতেছে তোমার বর্গমূল 19.6 / 4.9। তো এখান থেকে আমাদের T1 এর মান আসতেছে 2 সেকেন্ড। তার মানে বলো পাথরটা এই জায়গা থেকে নিচের দিকে পড়ার জন্য সময় লাগছে কত? 2 সেকেন্ড। তাহলে এখন শব্দের ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা তুমি খুব সহজে বের করতে পারবা। তাহলে লিখবা শব্দের প্রয়োজনীয় সময়। তাহলে শব্দের প্রয়োজনীয় সময়টাকে আমি ধরেছি কত? T2। তাহলে T2টা কেমনি বের করবা? দেখো পাথর পড়ার সময় প্লাস শব্দ যাওয়ার সময়, এই দুইটা সময়ের যোগফল আমাদেরকে দেওয়া আছে 2 × 2 / 35। তাহলে এখান থেকে আমাদের মাইনাস করতে হবে কি? শব্দ ওই যে পাথর পড়ার সময়। তাহলে পাথর পড়ার সময় T1 এর মানে আমি একটু কত বের করছি? 2 সেকেন্ড। তাহলে টোটাল সময় থেকে পাথর পড়ার সময়টা তুমি মাইনাস করো, তাহলে শব্দ যাওয়ার সময়টা পেয়ে যাবে। তাহলে এক্ষেত্রে T2 মান পাওয়া যাবে হচ্ছে তোমার 2 / 35 সেকেন্ড। তাহলে দেখো, তাহলে শব্দের অতিক্রান্ত সময়টা পেয়ে গেছো T2। তাহলে এখন আমাদের শব্দের বেগ সহজে বের করতে পারবো। তাহলে এখন কি লিখবা? শব্দের ব্যাগটাকে আমরা কি ধরে নিচ্ছি? B'। তাহলে শব্দের ব্যাগ B', যেহেতু শব্দ সমবেগে চলে, তাহলে মোট অতিক্রান্ত সরণ / সময়। তাহলে বলো মোট অতিক্রান্ত সরণ, আমরা তো এস এর মান বের করছি কত?
19.6 ডিভাইডেড বাই টি2 মান কত 2 ডিভাইডেড বাই 35। সো এখান থেকে আমরা খুব সহজে বি ফ্রেমের মান পাবো। সেটা হচ্ছে আমরা 19.6 এর সাথে 35 গুণ করব এবং সেটাকে 2 দিয়ে ভাগ করবো। সো শব্দের বেগ আসতেছে 343 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের শব্দের বেগ, ঠিক আছে। তো দেখো কত সহজে আমরা বের করছি। ওকে, তো চলো আমরা পরবর্তী আরেকটা ম্যাথ সমাধান করবো ভাইয়া। যেমন দেখো এই অঙ্কটাও একই ধরনের। সো এই অঙ্কটাও একটু ভালো করে খেয়াল করো। কী বলা হচ্ছে দেখো, যে একটি শূন্যকূপে একটি পাথরের খণ্ড ফেলা হলে, একটা শূন্যকূপে একটি পাথরের খণ্ড ফেলা হলে 3.5 সেকেন্ড পরে পাথর খণ্ডটির কূপের তলদেশে পতনের শব্দ শোনা গেল। ওই যে 3.5, তার মানে বুঝতেছো এই 3.5 হচ্ছে পাথর পড়ার সময় প্লাস শব্দ যাওয়ার সময়, দুইটা সময়ের যোগফল। ওকে, আচ্ছা, তাহলে শব্দের বেগ যদি 327 ms/1 হয়, তার মধ্যে কূপের গভীরতা নির্ণয় করতে বলতেছে। তো আমরা শুরুতে বা ওই যে ধরে নিবা কূপের গভীরতা h। তো আমরা শুরুতে একটু কূপটা অঙ্কন করে নিই। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে কূপ, ঠিক আছে, এটা হচ্ছে কূপ। তাহলে আমরা ধরে নিচ্ছি কূপের গভীরতা হচ্ছে এই যে কূপের গভীরতা h, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো ভাইয়া, আমি তোমাকে বলি এই যে এখান থেকে ধরো পাথরটা পড়তেছে, পাথরটা এই জায়গা থেকে পড়তেছে। তাহলে পাথরটা এই জায়গা থেকে পড়তে, এই জায়গা থেকে পড়তে যে সময় লাগে সেটাকে আমরা ধরে নিব t1। তাহলে আমরা কী ধরে নিব t1। ওকে, এটাকে আমরা ধরে নিব t1। তো এই হচ্ছে t1 পাথর পড়ার সময়, প্লাস এখান থেকে যে উৎপন্ন শব্দটা তৈরি হচ্ছে, যে উৎপন্ন শব্দটা হচ্ছে, সে উৎপন্ন শব্দটা এই কূপের মুখে পৌঁছাতে যে সময় লাগবে সেই সময়টা হচ্ছে আমরা ধরে নিচ্ছি ভাই কত t2। সেটা হচ্ছে আমরা কী ধরে নিচ্ছি t2, ঠিক আছে। তাহলে t1 t2 এই দুইটা সময়ের যোগফল আমাদেরকে 3.5 সেকেন্ড দেওয়া আছে। তো আসো আমরা ধরে নিব যে মনে করি কূপের গভীরতা, মনে করি কূপের গভীরতা h, এটা লিখবা, ঠিক আছে। এরপর তুমি কষ্ট করে জিনিসটা লিখবা যে পাথরটা পড়ার সময়, মনে করি পাথর পড়ার সময় t1 এবং উৎপন্ন শব্দ কূপের মুখে পৌঁছাতে প্রয়োজনীয় সময় t2। এটা সুন্দর করে একটু নিজ দায়িত্ব লিখে নিও। এবার আমরা বলতে পারি তাহলে t1 প্লাস t2 এই দুইটা সময়ের যোগফল আমাদেরকে কত বলা হচ্ছে 3.5 সেকেন্ড, ঠিক আছে। তো এখন আসো আমরা খুব সহজে ম্যাথটা করতে পারবো। সেটা হচ্ছে কি লিখবো আমরা, যে পাথর খণ্ডের ক্ষেত্রে, তাহলে পাথর খণ্ডের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় কত t1। তাহলে পাথর খণ্ডের ক্ষেত্রে আমি সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে s ইকুয়াল কত লিখবো বলো, ut1 প্লাস হাফ gt1 স্কোয়ার। তো এখান থেকে দেখো s ইকুয়াল টু কি লেখা যায়, এটা তো শূন্য, তাহলে কি লিখবো হাফ gt1 স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমরা জানি জি এর মান কত 9.8। সো এটাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 4.9 t1 স্কোয়ার পাওয়া যাবে। তাহলে এটাকে ধরো 1 নং সমীকরণ, ঠিক আছে। এবার লিখবা, এরপর হচ্ছে শব্দের ক্ষেত্রে, ঠিক আছে, শব্দের ক্ষেত্রে। তো আমরা সবাই জানি ভাইয়া শব্দ কি বেগে চলে বলো তো, শব্দ হচ্ছে সমবেগে চলে, তাই না। তাহলে সমবেগের সূত্র কি বলো তো, s ইকুয়াল টু vt। তাহলে এর ক্ষেত্রে h আর v ইন্টু t হচ্ছে কত t2। তাহলে h এখন বলো b এর মান আমাদের জানা, যে শব্দের বেগ আমাদেরকে বলে দিচ্ছে কত 327। এখন ভাইয়া দেখো t2টাকে আমাদের উদ্দেশ্য হচ্ছে h বের করা। তাহলে h বের করার জন্য আমি সবগুলোকে একই জাতীয় চলকের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে আমি এই t2টাকেও t1 এর মাধ্যমে রিপ্রেজেন্ট করব। তাহলে এখান থেকে আমি t1 এর মান যদি বের করতে পারি, সেটা যে কোনো একটা সমীকরণে বসে দিলে h পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে t2কে t1 এর মাধ্যমে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, দেখো ভাই t2 সমান আমি কি লিখতে পারি না 3.5 মাইনাস t1 লিখতে পারি না, অবশ্যই পারি। তো এবার আসো আমরা 327 দিয়ে যদি গুণ করে দাও ভাইয়া, দেখো 327 ইন্টু 3.5। সো এখানে আসতেছে তোমার 1144.5 মাইনাস এখানে হবে 327 t1। এটা দাও 2 নং সমীকরণ, ঠিক আছে। তো আমরা করি যে 1 নং থেকে 2 নং থেকে বিয়োগ করে পাই, বিয়োগ করি। ওকে, সো বিয়োগ করে দেখো আমরা যদি বিয়োগ করি তাহলে এস বিয়োগ করলে 0 হয়ে যাবে। আর এখান থেকে বিয়োগ করবা যে 4.9 t1 স্কোয়ার, এখান থেকে এই দুটো যদি বিয়োগ করো তাহলে মাইনাস প্লাস 327 t1, এটা মাইনাস 1144.5 ইকুয়াল, ঠিক আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার আসো আমরা এটাকে এবার এই পাশে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, ঠিক আছে। এটা সমান আমরা এবার কি লিখবো, এদিকে 0 লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা এটাকে t1 এর মান বের করি, ঠিক আছে। তো ইকুয়েশন 4.9 তারপর 327
মাইনাস 1144.5। সো এখান থেকে আমাদের T1 এর একটা মান আসতেছে, এই যে T1 এর একটা মান আসতেছে ভাইয়া কত 3.33 সেকেন্ড। আরেকটা মান আসতেছে তোমার মাইনাস T1 ইকুয়াল টু আরেকটা মান আসতেছে তোমার -70.07 সেকেন্ড। সো আমরা জানি সময়ের মান ঋণাত্মক হতে পারে না, এই জন্য আমরা এটা গ্রহণ করব না। তাহলে আমরা দেখে নিচ্ছি যে পাথর পড়ার সময়টা কত। পাথর পড়ার সময়টা হচ্ছে 3.33 সেকেন্ড। এখন এই সময়টা নিয়ে যদি আমরা 1 নং সমীকরণে বসাই দিই এস এর মান পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমরা এস এর মান কীভাবে পাবো, এই সমীকরণটা নিয়ে 1 নং বসাই দেবো। তাহলে কত 4.9 ইন্টু T1 এর মান 3.33 স্কয়ার। তাহলে এখান থেকে এস এর মান কত আসে দেখো, তাহলে এস এর মান আমরা যে 4.9 ইন্টু তোমার 3.33 স্কয়ার। সো এখান থেকে মান আসে 54.335 মিটার, এটাই অ্যান্সার। সুতরাং আমাদের বের করা হয়ে গেছে যে কূপের গভীরতা কত, তাহলে কূপের গভীরতা 54.335 মিটার। তাহলে এই সংক্রান্ত ভাইয়া অনেকগুলো ম্যাথ করাইছি, আশা করি এই ধরনের ম্যাথ বাকি যেগুলো তোমাদের বই আছে সেগুলো তোমরা নিজ দায়িত্বে সমাধান করতে পারবা। ওকে, তাহলে চলো আমরা এবার ভিন্ন কিছু ম্যাথ করবো। আচ্ছা, সো দেখো এখানে কি বলা হচ্ছে ভাইয়া, এবার প্রশ্নটা একটু পড়ি আমরা। এই যে খাড়া উপরের দিকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি কণা টি সেকেন্ড সময়ে এইচ উচ্চতায় ওঠে। আচ্ছা, তো টি সেকেন্ড সময়ে এইচ উচ্চতায়, এটা কিন্তু ম্যাক্সিমাম উচ্চতা বলে নাই, বুঝতে পারছো, কোথাও কিন্তু সর্বোচ্চ উচ্চতা বলে নাই, ক্লিয়ার। তাহলে একটি খাড়া উপরের দিকে একটা বস্তুকে ইউ আদি বেগে নিক্ষেপ করলে তাহলে টি সেকেন্ড সময়ে সে কত উচ্চতায় ওঠে, এইচ উচ্চতায়, এবং আরও T1 সময় পর, আরও T1 সেকেন্ড পর সে ভূমিতে পৌঁছায়। তাহলে মানে চিত্রটা তুমি একটু যদি খেয়াল করো তাহলে দেখো, ধরো এ হচ্ছে ভূমি, এ হচ্ছে ভূমি। তাহলে একটা ধরো আমি এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করব, ঠিক আছে, একটা বস্তুকে ইউ আদি বেগে নিক্ষেপ করব, এই যে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে নিক্ষেপ করব। ওকে, এই যে তাহলে এখান থেকে ধরো এইটুকু উচ্চতা, এই যে এইটুকু উচ্চতা হচ্ছে এইচ, এইটুকু উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমি ইউ আদি বেগে তাকে উপরের দিকে নিক্ষেপ করছি, তাহলে এইটুকু, এই যে তাহলে সে টি সেকেন্ডে এইচ উচ্চতায় ওঠে। তার মানে এই যে এটা হচ্ছে টি সেকেন্ড, এটা হচ্ছে টি সেকেন্ড, এবং টি সেকেন্ডে সে কত উচ্চতায় ওঠে, এইচ উচ্চতায় ওঠে বলা হচ্ছে, টি সেকেন্ডে এইচ উচ্চতায় ওঠে, এবং আরও T1 সেকেন্ড পর সে ভূমিতে ফিরে আসে। তার মানে সে এখান থেকে আরও উপরের দিকে উঠছিল, অ্যান্ড উপরের দিকে উঠে একটা সময় সে ভূমিতে ফিরে আসে, এই যে ভূমিতে ফিরে আসে। তো এখান থেকে আরও উচ্চতায় উঠে, দেন সে এখান থেকে আরও উচ্চতায় ওঠে, এখান থেকে আরও উচ্চতায় এসে দেন একটা সময় সে কী আসে, ভূমিতে ফিরে আসে, এই যে ভূমিতে ফিরে আসে। তাহলে দেখো এইখান থেকে দেখো, এই যে এইখান থেকে এইটুকু পর্যন্ত এইচ উচ্চতায় উঠতে তার সময় লাগে কত সেকেন্ড, টি সেকেন্ড, এবং আরও T1 সেকেন্ড পর সে ভূমিতে ফিরে আসে। তার মানে সে এখান থেকে আরও উপরে উঠছিল, দেন পরে ভূমিতে ফিরে আসছে। তাহলে দেখো এইখান থেকে শুরু করে পুরো পথ অতিক্রম করতে তার যে সময়টা লাগে সেটা দেওয়া আছে কত, T1, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আসলে আমাদেরকে প্রথমে কি বলছিল যে কণার আদিবেগ বের করো, ঠিক আছে। আমরা লিখি এ নাম্বারটা, মনে করি কণার আদিবেগ, মনে করি কণার আদিবেগ ইউ, মনে করি কণার আদিবেগ ইউ, এটা আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে মনে করি কণার আদিবেগ কত, ইউ। আচ্ছা, তুমি কি বলতে পারো ভাই, আমরা বিচরণকাল পড়ছিলাম না, বিচরণকাল মানে কি মনে আছে? বিচরণকাল মানে হচ্ছে একটা বস্তুকে তুমি কোনো একটা জায়গা থেকে নিক্ষেপ করলে সে যে সময় পর ভূমিতে ফিরে আসে, অর্থাৎ যে সময়টা পর ভূমিতে ফিরে আসে সেই টোটাল সময়টাকে আমরা কি বলি, বিচরণকাল। তা তুমি একটু সিনারির দিকে একটু খেয়াল করো তো, তুমি এই বস্তুকে যখন নিক্ষেপ করছো তুমি বলতে পারো সে কত সময় পর ভূমিতে ফিরে আসছে। সে দেখো প্রথমে এইচ উচ্চতায় উঠতে তার সময় লাগছে টি সেকেন্ড, এইখান থেকে আরও উচ্চতায় উঠে দেন ভূমিতে ফিরে আসছে সময় লাগছে আরও T1 সেকেন্ড। তাহলে মোট কত সময় লাগছে, টি প্লাস T1। তাহলে এই মোট সময়টাকে আমরা কি বলবো, বিচরণকাল। তাহলে আমরা বলতে পারি না কণার বিচরণকাল, কণার বিচরণকাল বা ভ্রমণকাল যেটাই বলো, কণার বিচরণকাল। তাহলে আমরা কণার বিচরণকাল ক্যাপিটাল টি ইকুয়াল টু কত বলতে পারি, ক্যাপিটাল টি ইকুয়াল টু টি প্লাস T1, ঠিক আছে। বিচরণকাল মানে বুঝতে পারছো, কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে সে যত সময় পর ভূমিতে ফিরে আসে টোটাল এই সময়টা হচ্ছে তার বিচরণকাল। তাহলে এক্ষেত্রে টোটাল সময়টা হচ্ছে টি প্লাস T1, এটাই বিচরণকাল। এবার আসো আমরা বিচরণকাল যেহেতু আমরা জানি, তো বিচরণকালের ফর্মুলা আমরা লিখবো। আমরা তোমাদেরকে এর আগে ক্লাসে শিখেছি যে বিচরণকাল কি, বিচরণকাল বের করার ফর্মুলা ক্যাপিটাল টি ইকুয়াল টু, যেহেতু এটাকে ইউ আদিবেগে নিক্ষেপ করতেছো তো বিচরণকাল ফর্মুলা কি 2u/g। এখান থেকে আমাদের কি কণার আদিবেগ চাইছে না ভাইয়া, সো কণার আদিবেগ আমরা বের করি ইউ ইকুয়াল দেখো এখানে তোমার আড়াআড়ি গুণ করলে হচ্ছে তোমার TG/2। তো এখান থেকে দেখো ইউ ইকুয়াল হাফ G
ইন্টু ক্যাপিটাল টি। সো ক্যাপিটাল টির মান আমরা একটু আগে বের করছি, সেটা হচ্ছে কত, টি প্লাস টি ওয়ান। এটাই হচ্ছে কণার আদিবেগ, এই যে আমরা বের করছি। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কণার বিচরণকাল, এটাই আমাদের কণার বিচরণকাল। সরি, কণার বিচরণকাল বলতেছি ভাই, দুঃখিত, কণার আদিবেগ। আমাদের কিন্তু কণার আদিবেগ ইউর মান এটা দেখাইতে বলছে, হাফ জি টি প্লাস টি ওয়ান। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরের প্রশ্নটা একটু দেখি। আমাদের বি নাম্বার কি বলা হচ্ছে, যে সে টি সময় যে এইচ উচ্চতায় ওঠে না, এই যে টি সময় যে এইচ উচ্চতায় ওঠে সেই উচ্চতার মান এটা প্রমাণ করতে বলছে। সো আমরা জানি, বলো একটা বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করো, সে যদি টি সেকেন্ড পর এইচ উচ্চতায় ওঠে, তাহলে এটা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা কি ছিল, এস ইকুয়াল ইউ টি মাইনাস হাফ জি টি স্কয়ার। এটাই ছিল না, যে টি সেকেন্ড পর সে কত উচ্চতায় ওঠে, এইচ উচ্চতায়। এখন আমরা এখানে এইচ এর মান, আমরা ইউর মান আদিবেগ কত, এই কণার আদিবেগটা বসে দিব। আমরা একটু আগে কণার আদিবেগ বের করছি না, সো এখানে বসাই দিই। দেখো হাফ জি টি প্লাস টি ওয়ান ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। সো দেখো এস ইকুয়াল, আমরা হাফ জি দিয়ে গুণ করে দিই, হাফ জি টি দিয়ে গুণ করবো। সো গুণ করলে কি হয়, হাফ জি টি স্কয়ার প্লাস হাফ জি টি ইন্টু টি ওয়ান। এই যে আমরা হাফ জি টি দিয়ে এটাকে গুণ করতেছি, তারপর মাইনাস হাফ জি টি স্কয়ার। সো এখান থেকে দেখো ভাইয়া আমরা বলতে পারি যে দেখো হাফ জি টি স্কয়ার মাইনাস হাফ জি টি স্কয়ার কাটা যায়, তাহলে কী পড়ে থাকে, হাফ জি টি ইন্টু টি ওয়ান। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে। দেখো আমরা প্রমাণ করে ফেলছি, দেখো কত সহজ। ঠিক আছে, তাহলে এই ধরনের ম্যাথগুলো আসলে কি পারবো না ভাইয়া, কত সহজ দেখছো। তো চলো এর পরবর্তী ম্যাথ আমরা বের করবো, সেটা হচ্ছে আমাদেরকে কী চাইছি এবার, বৃহত্তম উচ্চতা। এবার আসো আমরা এটুকু মুছলাম, আমাদের চাইছে বৃহত্তম উচ্চতা। তো আসো আমরা বৃহত্তম উচ্চতা সূত্রটা অ্যাপ্লাই করবো। আমরা জানি, বলো বৃহত্তম উচ্চতা বের করার ফর্মুলা কী ছিল, আশা করি জানো, যে এইচ ম্যাক্স, বৃহত্তম উচ্চতা ফর্মুলা কী ছিল, এইচ ম্যাক্স ইকুয়াল ইউ স্কয়ার ডিভাইডেড বাই টু জি। এটা আশা করি তোমাদের কাছে জানা আছে। ঠিক আছে, তাহলে এইচ ম্যাক্সের এই ফর্মুলাটা দিয়ে আমরা বের করতে পারবো। এখন আসো এখানে দেখো 1 ডিভাইডেড বাই টু জি। ঠিক আছে, এখন ইউর মানের উপর স্কয়ার, ইউর মান আমরা একটু আগে বের করছি কত যেন, হাফ জি টি প্লাস টি ওয়ান। সো এটার উপর স্কয়ার করে দাও। দেখো হাফ জি, আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করি, হাফ জি টি প্লাস টি ওয়ান, এই পুরোটার উপর স্কয়ার। তো দেখো এইচ ম্যাক্স 1 ডিভাইড বাই টু জি ইন্টু এইটার উপর যদি স্কয়ার করো তাহলে কী হবে বলো তো, 1/4 জি স্কয়ার, তারপর টি প্লাস টি ওয়ান স্কয়ার। এখান থেকে দেখো এইচ ম্যাক্স ইকুয়াল কী কাটা যায় বলো, এখান থেকে জি আরেকটা জি কাটা যায়, তাহলে 4 আর 2 গুণ করলে 1/8 ইন্টু জি টি প্লাস টি ওয়ান স্কয়ার। আমাদেরকে সর্বোচ্চ উচ্চতা এটাই প্রমাণ করতে বলছে না। সো দেখো প্রমাণিত, দেখছো কত সহজ অঙ্ক। আশা করি এই ধরনের ম্যাথ আসলে এখন থেকে আমরা সমাধান করতে পারবো। ওকে, তো চলো আমরা পরবর্তী ম্যাথটা একটু দেখি। ওকে, আচ্ছা, সো পরবর্তী ম্যাথ হচ্ছে, দেখো ভাই এই অঙ্কটা দেখো। ঠিক আছে, কী বলছে এখানে দেখো, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর T1 T2 সময়ে ভূমির এইচ উচ্চতায় অবস্থান করলে দেখাও যে 2h ইকুয়াল টু জি T1 ইন্টু T2। আচ্ছা ভাইয়া দেখো তো, এখন তুমি বলতে পারো ভাইয়া আচ্ছা দুইটা ভিন্ন ভিন্ন সময়ে একটা বস্তু করা কীভাবে সেম উচ্চতায় থাকে। আচ্ছা তোমাদেরকে জিনিসটা একটু চিত্রে ব্যাখ্যা করি। দেখো ধরো এ হচ্ছে ভূমি, এ হচ্ছে ভূমি, তাহলে ভূমি থেকে মনে করো আমি একটা বস্তুকে নিক্ষেপ করছি, একটা বস্তুকে নিক্ষেপ করছি, ধরো ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। ওকে, তাহলে আসো ইউ আদিবেগে মনে করো সে এই জায়গা পর্যন্ত, এই যে এইখানে মনে করো প্রথমে সে এখানে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে আমরা এইটুকু উচ্চতা ধরে নিচ্ছি। হ্যাঁ, এইটুকু উচ্চতা, এই যে এইটুকু যে উচ্চতা, এই উচ্চতাকে আমি ধরে নিচ্ছি এইচ, একটু বড় করি। ওকে, এইটুকু উচ্চতাকে আমি কী ধরে নিচ্ছি, এইচ। ওকে, তাহলে এইটুকু উচ্চতাকে আমি ধরে নিচ্ছি কত, এইচ। তাহলে আসো, তাহলে দেখো প্রথমে কি বলছে, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটি পাথর। আচ্ছা আমি ধরেছি আমি এই পাথরটাকে হচ্ছে ভাই ইউ আদিবেগে নিক্ষেপ করছি। কত আদিবেগে নিক্ষেপ করছি, ইউ আদিবেগে, এই যে ইউ আদিবেগে নিক্ষেপ করছি এটাকে। ঠিক আছে, ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, তাহলে ইউ আদিবেগে নিক্ষেপ করলে T1 ও T2 সময় ভূমির এইচ উচ্চতায় উঠে। আচ্ছা আমি ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে সে T1 সময় পর এইচ উচ্চতায় উঠে, তাহলে এই যে এইটুকু পথ উঠতে তার যে সময় লাগছে সেই সময়টা আমি ধরে নিচ্ছি T1 সেকেন্ড। তাহলে T1 সেকেন্ডে সে উড়ন্ত অবস্থায়
ভূমি থেকে কত উচ্চতা আছে, এইচ উচ্চতায়। এরপর কী হয় দেখো তো, এরপর এই বস্তুটা দেখো তো এখান থেকে আরও উপরের দিকে উঠে দেন আবার যখন সে নিচের দিকে পড়বে, নিচের দিকে পড়বে, এই যে পড়ার সময় সে দেখো এই উচ্চতায় কি আবার আসছে না, এই যে এই জায়গায় দেখো তো এখন হচ্ছে নামার সময়, নামার সময়। তাহলে দেখো এবার কি বলছে দেখো, এই যে প্রথমে সে T1 সময় কত উচ্চতায় ওঠে, এইচ উচ্চতায়, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে সে আরও উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠে দেন একটা সময় কোন দিকে পড়তে থাকবে, নিচের দিকে। তাহলে দেখা তো এই যে উপর থেকে উঠে তার আবার নিচের দিকে পড়ার জন্য তার যে সময় লাগছে সেই সময়টাকে ধরে নিচ্ছি আমরা T2। সো ভাই দেখো তো T2 সময়ও তার স্মরণটা কি সেম না, সে এখনও ভূমি থেকে কত উচ্চতায় আছে, এইচ উচ্চতায়। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন সময়ে সেম উচ্চতায় কীভাবে থাকতে পারে, প্রথম হচ্ছে একটা সময়ে নিক্ষিপ্ত অবস্থায় থাকতে পারে, আরেকটা হচ্ছে আরেকটা যে দ্বিতীয় সময় যেটা সময়টা বড় সেটা হচ্ছে পড়ন্ত অবস্থায় সে ওই উচ্চতায় থাকে। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন সময়ে বস্তু একই উচ্চতায় থাকতে পারে দুইভাবে, একটা হচ্ছে নিক্ষিপ্ত অবস্থায় আরেকটা হচ্ছে পড়ন্ত অবস্থায়। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো আমাদেরকে বলছে দেখাও যে 2H জি ইন্টু T1 ইন্টু কত T2। আমরা এবার দেখো ম্যাথটা কীভাবে সলভ করবো। আচ্ছা মনে করি ইউ আদিবেগে নিক্ষিপ্ত বস্তুটি টি সময়ে এইচ দূরত্ব অতিক্রম করে আমরা ধরে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি ইউ আদিবেগে নিক্ষিপ্ত একটি বস্তু টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে। তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে টি সময়ে সেই দূরত্বটা আমরা কেমনে বের করবো দেখো তো, এস ইকুয়াল ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। বুঝতে পারছো? এখন আমরা উপভোগকে 2 দ্বারা গুণ করে দিই, 2 দ্বারা গুণ করলে এখানে 2H, এখানে পাবো 2UT মাইনাস জি টি স্কোয়ার। তো আমরা এক পাশে নিয়ে আসি এগুলোকে, তাহলে এই পাশে আসলে প্লাস জি টি স্কোয়ার, এটা পাশে আসলে মাইনাস 2UT, আর এটা হচ্ছে প্লাস 2H ইকুয়াল টু 0। আচ্ছা এখন আসো, এটা একটা টি এর দ্বিঘাত সমীকরণ না, এখানে এটা হচ্ছে টি এর একটা কি সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। তাহলে আমরা জানি একটা দ্বিঘাত সমীকরণ কয়টা মূল পাওয়া যায়, 2টা মূল পাওয়া যায়। তো আমরা ধরে নিচ্ছি এই দ্বিঘাত সমীকরণের 2টা মূল হচ্ছে একটা T1 একটা কি T2। এবার আসো তোমাদেরকে দ্বিঘাত সমীকরণের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে ভাইয়া দেখো, আমাদের তোমরা যারা বহুপদী পড়ছো তারা জানার কথা যে একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম হয় a s² প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, তার কিন্তু 2টা মূল থাকে, তাই না? সো একটা মূলটাকে আমরা ধরে নিচ্ছি, একটা মূল হচ্ছে ভাই আলফা, আরেকটা মূলকে আমরা কী ধরে নিই, বিটা। তাহলে দ্বিঘাত সমীকরণের 2টা মূল, একটা হচ্ছে আলফা আরেকটা হচ্ছে কি বিটা, জানা আছে তাই না? সো আমরা এই 2টা মূলের কিন্তু যোগফল আর গুণফলের সূত্র জানি। 2টা মূলের যোগফলের আমরা সূত্র জানি হচ্ছে মাইনাস এক্সের সহগ ডিভাইডেড বাই এস স্কোয়ারের সহগ। আর 2টা মূলের গুণফলের কী সূত্র জানি, গুণফলের সূত্র জানি হচ্ছে ভাইয়া ধ্রুবক পদ ডিভাইডেড বাই এস স্কোয়ারের সহগ। এই সূত্র 2টা আশা করি তোমাদের কাছে জানা আছে। তো এবার আসো আমরা এই ম্যাথে ধরে নিচ্ছি, আমরা লিখি এটা 1 নং সমীকরণ। আমরা ধরে নিচ্ছি 1 নং দ্বিঘাত সমীকরণের 2টি মূল। আমরা ধরে নিচ্ছি 1 নং দ্বিঘাত সমীকরণ, যেহেতু টি এর একটা সমীকরণ, সময়ের একটা সমীকরণ, তাহলে এই দ্বিঘাত সমীকরণের 2টি মূল, আমরা 2টি মূল ধরে নিচ্ছি ভাই, একটা T1 ও আরেকটা হচ্ছে কি T2। তাহলে 2টা সমীকরণ, একটা T1 এবার T2। এখন আসো আমরা একটা দ্বিঘাত সমীকরণ 2টা মূলের 2টা সূত্র জানি, একটা হচ্ছে যোগফলের একটা গুণফলের। ভাই আমি কোন সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো সেটা তোমার প্রমাণ বলে দিবে। ভাইয়া তুমি একটু প্রমাণের দিকে একটু ফোকাস করো তো, প্রমাণের দিকে। ভাইয়া দেখো তো এখানে কি T1 T2 দুইটা মূল গুণ আকার আছে না, তাহলে আমি গুণের সূত্রটা দিব। যদি একই ম্যাথ তোমাকে প্রশ্ন যদি 2টা মূল যোগ আকারে দেখো, তখন তুমি যোগের সূত্র অ্যাপ্লাই করবা। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবা সেটা তোমার প্রমাণ দেখে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, তো আমরা এখানে দেখেছি 2টা মূল যোগ আকার আছে, গুণ আকার আছে, আমি গুণের সূত্র অ্যাপ্লাই করবো। সো 2টা মূলের গুণ সূত্র হচ্ছে কি, এখানে লিখবা যে আমরা জানি 2টা মূল গুণফল T1 T2। দেখো 2টা মূলের গুণফল কি, ধ্রুবক পদ ডিভাইড বাই স্কয়ার সহগ। ভাইয়া এখানে ধ্রুবক পদ কত, 2H ডিভাইড বাই স্কয়ারের সহগ কত বলো, G, তাই না? এবার এখান থেকে দেখো আমরা আড়াআড়ি গুণ করলে কি আসে, 2H ইকুয়াল G ইন্টু T1 T2। এটাই কি প্রমাণ করতে বলছে না? সব প্রমাণিত। দেখো কত সহজ, পারা যাবে না এই ধরনের ম্যাথ আসলে। ভাইয়া এই ধরনের ম্যাথ আসলে আশা করি তোমরা সলভ করতে পারবা। ওকে, আচ্ছা তো চলো এখন হচ্ছে আমরা এই ম্যাথটা সমাধান করবো। এখানে কি বলা হচ্ছে দেখো, একটি খাড়া টাওয়ারের শীর্ষবিন্দু থেকে
একটি কণাকে নিচে ছেড়ে দেওয়া হলো, তাহলে কণাটি এর শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতা, মোট উচ্চতা যেটা ছিল তার 8/9 অংশ অতিক্রম করে আমাদেরকে টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলা হচ্ছে। ওকে, আচ্ছা চলো আমরা প্রথমে দেখো, আমরা ধরে নিচ্ছি এর হচ্ছে ভূমি, ঠিক আছে, ভূমি, আর এটা হচ্ছে আমাদের টাওয়ার। ওকে, তাহলে হচ্ছে টাওয়ার, তাহলে আমরা শুরুতে ধরে নিব যে মনে করি টাওয়ারের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমি টাওয়ারের যে উচ্চতা, এই যে টাওয়ারের যে টোটাল উচ্চতা, সেই উচ্চতাকে আমরা ধরে নিচ্ছি এইচ। ওকে, তাহলে আমরা টাওয়ারের উচ্চতা কত ধরে নিচ্ছি? এইচ। এটা লিখে নাও, মনে করি টাওয়ারের উচ্চতা এইচ, ঠিক আছে। আচ্ছা এখন আসো, তাহলে কণাটি এর শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 8/9 অংশ অতিক্রম করে টাওয়ারের উচ্চতা নির্ণয় করে। আচ্ছা আমরা ধরে নিচ্ছি, মনে করি টাওয়ার, এই যে কণাটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে নিচে পড়তে সময় লাগে টি সেকেন্ড, অর্থাৎ টি সেকেন্ডে কণাটি টাওয়ারের মোট উচ্চতা এইচ অতিক্রম করে। আচ্ছা তো এখানে লিখতে পারো, সেটা হচ্ছে লিখতে পারো কি, টি সেকেন্ডে কণাটি শীর্ষবিন্দু হতে নিচে পড়ে, ঠিক আছে, আমরা ধরেছি। তাহলে মনে করি টি সেকেন্ডে কণাটি শীর্ষবিন্দু হতে নিচে পড়ে, অর্থাৎ আমাদের এইখানে যে কণাটা ছিল ভাইয়া, এই কণাটা এই জায়গা থেকে, অর্থাৎ এই কণাটা একেবারে এই টাওয়ারের শীর্ষবিন্দু হতে নিচে পড়তো, অর্থাৎ তার টোটাল এই দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে কত সেকেন্ড? টি সেকেন্ড। আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে শেষতম সেকেন্ড বলতে কি মিন করে? আচ্ছা তোমাদের আমি জিনিসটা বুঝাই। ধরো মনে করো ভাইয়া, এটা হচ্ছে তুমি একটা রাস্তা, এই রাস্তা তুমি 15 সেকেন্ডে অতিক্রম করছো। কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। ওকে, আমি ধরে নিচ্ছি যে এখান থেকে ধরো 1 থেকে শুরু করে 15 সেকেন্ড পর্যন্ত এইটুকু দূরত্বে তুমি এই পুরোটা পথ অতিক্রম করছো। তাহলে এই পুরোটা পথ অতিক্রম করতে তোমার সময় লাগে হচ্ছে 15 সেকেন্ড। কত সেকেন্ড? 15 সেকেন্ড। আচ্ছা আমি যদি বলি তার শেষতম সেকেন্ড মানে কোনটা? আচ্ছা বুঝো, আচ্ছা শেষতম মানে কি ভাই? দেখো তো, এই যে এটা যদি 14 সেকেন্ড হয়, তাহলে বলো তো, এই যে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড এইটুকু সময়টা কি ভাইয়া শেষতম বোঝাচ্ছে না? আমার কথা বুঝতে পারছো? 1 থেকে শুরু করে তোমার যদি পুরোটা পথ অতিক্রম করতে 15 সেকেন্ড লাগে, তাহলে তার শেষতম সেকেন্ড বলতে কোনটা বোঝাচ্ছে? যে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ডে যাইতে মাঝখানে যে 1 সেকেন্ড, সেটাই কি তার শেষতম সেকেন্ড বোঝাচ্ছে না? আচ্ছা তো আমরা জানি যে 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড মাঝখানের এই 1 সেকেন্ডটাকে কিন্তু বলা হয় 15তম সেকেন্ড। মনে আছে? 14 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত মাঝখানে যেটুকু দূরত্ব অতিক্রম করো সেটা বোঝায় 15তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তার মানে আমি যদি তোমাকে বলি এই পুরোটা পথ অতিক্রম করতে তোমার সময় লাগছে কয় সেকেন্ড? 15 সেকেন্ড। তাহলে তার শেষতম সেকেন্ড বলতে কি ভাই 15তম বোঝাবে না? আচ্ছা আরেকটা এক্সাম্পল নাও, মনে করো এই পুরোটা পথ আছে, এই পুরোটা পথ তুমি অতিক্রম করতে মনে করো সময় লাগছে 1 থেকে 20 সেকেন্ড। 1 থেকে কয় সেকেন্ড? 20 সেকেন্ড, তাই না? তাহলে তার শেষতম সেকেন্ড বলতে কোনটা বোঝাবে? এই যে 19 সেকেন্ড থেকে এই যে 20 সেকেন্ড, এইটাই হচ্ছে আমাদের তার শেষতম সেকেন্ড। ভাইয়া বলো, 19 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মাঝখানের এই 1 সেকেন্ডটাকে কি আমরা 20তম সেকেন্ড বলতে পারি না? তার মানে পুরোটা পথ যদি অতিক্রম করে সেই 20 সেকেন্ডে, তাহলে তার শেষতম সেকেন্ড মানে কি ভাইয়া 20তম বোঝাচ্ছে না? তাহলে পুরোটা পথ অতিক্রম করতে যদি তার 15 সেকেন্ড লাগে, তাহলে তার শেষতম সেকেন্ড বলতে ভাইয়া কততম বুঝবো? 15তম। পুরোটা পথ অতিক্রম করতে তার যদি 20 সেকেন্ড লাগে, তাহলে শেষতম সেকেন্ড বলতে কি বুঝবো? 20তম সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। তাহলে কোনো একটা বস্তু যদি পুরোটা কণা 17 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে তার শেষতম সেকেন্ড বলতে 17তম বোঝাবে। ক্লিয়ার? তাহলে এবার আসো ভাইয়া, আমার এই টাওয়ারের পুরোটা, এই যে কণাটা, এই টাওয়ারের মোট উচ্চতা এইচ অতিক্রম করতে তার সময় লাগছে কত সেকেন্ড? টি সেকেন্ড। তার শেষতম বলতে টিতম সেকেন্ড বোঝাবে। তার শেষতম বলতে টিতম সেকেন্ড বোঝাবে। একটু আগে ভাইয়া এক্সাম্পল দিছি, পুরোটা পথ অতিক্রম করছে 15 সেকেন্ডে, তাহলে 15 সেকেন্ড যদি পুরোটা পথ অতিক্রম করে, তার শেষতম মানে কি? 14 থেকে 15 সেকেন্ড মাঝখানে 1 সেকেন্ডের দূরত্ব, এটাকে আমরা কি বলি? 15তম সেকেন্ড বলি না? তাহলে কোনো একটা বস্তু যদি পুরোটা পথ অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়, তাহলে তার শেষতম বলতে 20তম সেকেন্ডকে বোঝায়। তাহলে কোনোটা পথ যদি পুরোটা পথ অতিক্রম করতে 30 সেকেন্ড লাগে, তার শেষতম সেকেন্ড বলতে 30তম সেকেন্ডকেই বুঝবো। ক্লিয়ার? তাহলে এখানে শেষতম সেকেন্ড বলতে 30তম সেকেন্ডকে বোঝাই। তাহলে লিখবা কি? এখানে সুন্দর করে লিখবা, সুন্দর করে কথাটা তোমরা এইভাবে গুছিয়ে লিখবা, যেহেতু কণাটা শীর্ষবিন্দু হতে টাওয়ারের
টাওয়ারের নিচে পড়তে, অর্থাৎ পুরোটা টাওয়ারের পুরো উচ্চতা অতিক্রম করতে টি সেকেন্ড সময় নেয়, তাহলে তার শেষতম সেকেন্ড বলতে টি তম সেকেন্ড বোঝাই। এটা সুন্দর করে তোমরা লিখবা। ওকে, আচ্ছা চলো এবার আমরা ম্যাথ করি। তাহলে টি সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। তাহলে টি সেকেন্ডে কণাটির অতিক্রান্ত দূরত্ব সেটাকে আমি ধরে নিচ্ছি এস। তাহলে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল বলো কণাটাকে স্থির অবস্থান থেকে পড়তেছিল না, তাহলে এটা শূন্য। ওকে, তাহলে পড়ে থাকলো হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা সুন্দর করে একটা বাক্সে রাখি। এটা হচ্ছে তার টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে তার কি টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ওকে, আচ্ছা এবার আসো তাহলে শেষতম সেকেন্ডে তাহলে শেষতম সেকেন্ড বলতে অর্থাৎ টি তম সেকেন্ডে। টি তম কেন বলতেছি, কারণ পুরোটা পথ অতিক্রম করতে সময় লাগছে কত, টি সেকেন্ড। তাহলে তার শেষতম বলতে টি তম বুঝবো। ওকে, তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলো শেষতম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 8/9 অংশ কার, টাওয়ারের মোট উচ্চতার। তাহলে টাওয়ারের মোট উচ্চতা কত ধরে নিছো, এইচ। তাহলে এইচ এর কত অংশ, 8/9 অংশ। তাহলে এটাকে আমরা কি লিখবো, 8h/9 এই যে। ঠিক আছে, তাহলে শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 8h/9, অর্থাৎ টাওয়ারের মোট উচ্চতার 8/9 অংশ। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা তম সেকেন্ড রিলেটেড ম্যাথগুলোতে দেখছিলাম যে তম সেকেন্ড রিলেটেড ম্যাথগুলোর জন্য কি সূত্র ইউজ করতে হয়, ইউ প্লাস হাফ জি 2t - 1 মনে আছে। এবার আসো এখান থেকে কি লেখা যায়, 8h, দেখো 8h/9 ইকুয়াল, এটা শূন্য, তাহলে এখানে কি থাকবে হাফ জি 2t - 1। আচ্ছা তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিছি, আর এটাকে 2 নং সমীকরণ ধরে নিছি। ঠিক আছে, তাহলে 1 নং ও 2 নং হতে পাই লিখবা, 1 নং ও 2 নং হতে পাই। আচ্ছা তো দেখো ভাইয়া আমরা কি করব, এইখানে দেখো 2 নং সমীকরণে এস আছে না, সো ওই যে এস এর মান আমি আগে থেকে বের করছি হাফ জি টি, সেটা এখানে বসিয়ে দিব। তাহলে দেখো কি লেখা যায়, 8/9 ইন্টু এইচ, এইচ এর মান কত, হাফ জি টি স্কোয়ার ইকুয়াল, এখানে আছে তোমার হাফ জি 2t - 1। ওকে, তাহলে ভাইয়া দুই পাশ থেকে দেখো আমি হাফ জি কাটা দিতে পারি, এই যে দেখো দুই পাশ থেকে হাফ জি কি যায়, কাটা যায়। তাহলে এখানে কি থাকে ভাইয়া, দেখো তো এখানে তাহলে পুরো তোমার পড়ে থাকে 8/9 টি স্কোয়ার, আর এখানে পড়ে থাকবে তোমার 2t - 1। ঠিক আছে, সো 9 দিয়ে যদি গুণ করে দাও তাহলে 8t স্কোয়ার, 9 দিয়ে গুণ করলে 9 দিয়ে গুণ 18t - 9। সো আমরা এক পাশে নিয়ে আসি 8t স্কোয়ার -18t + 9 ইকুয়াল 0। তাহলে এখান থেকে এবার টি এর মান বের করা যায়। ঠিক আছে, সো ইকুয়েশন দ্বিঘাত সমীকরণ 8 - 18 + 9। তাহলে এখান থেকে দেখো টি এর দুইটা মান পাওয়া যায়। ওকে, তাহলে একটা টি এর মান পাওয়া যাচ্ছে ভাইয়া 1.5 সেকেন্ড, আরেকটা টি এর মান পাওয়া যাচ্ছে হচ্ছে তোমার 0.75 সেকেন্ড। ওকে, তাহলে এখন আসো এই দুইটা মানের মধ্যে আমি কোনটা নিব। আচ্ছা তো ভাইয়া এই দুইটা মানের মধ্যে কিন্তু এটা নেওয়া যাবে না, কেন, কারণ ভাইয়া শেষতম সেকেন্ড মানে কি ভাইয়া 1 সেকেন্ডের দূরত্ব বোঝাচ্ছে না। তাহলে শেষে যদি সে 1 সেকেন্ডে টাওয়ারের মোট উচ্চতার একটা নির্দিষ্ট অংশ অতিক্রম করে, তাহলে পুরোটা অতিক্রম করতে তার কি 1 সেকেন্ড চেয়ে বেশি লাগছে না। আর এখানে টি ছিল, টি হচ্ছে কি টাওয়ারের কণা থেকে একেবারে টাওয়ারের শীর্ষ থেকে কণাটা একেবারে নিচে পড়তে টোটাল যে উচ্চতা, সেই পুরো উচ্চতা অতিক্রম করতে প্রয়োজনীয় সময়, সেটা কিন্তু এখানে টি ছিল, যে আমরা ধরে নিছি। ঠিক আছে, তো টি সেকেন্ডের মান কখনো ভাই 0.75 হবে না, কেন, কারণ শেষতম সেকেন্ডে সে টাওয়ারের একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। আমরা জানি তম সেকেন্ড বলতে 1 সেকেন্ডের দূরত্ব বোঝায়, কয় সেকেন্ডের, 1 সেকেন্ডের দূরত্ব বোঝায়। তাহলে একটা নির্দিষ্ট অংশ দূরত্ব অতিক্রম করতে যদি তার 1 সেকেন্ড লাগে, তাহলে পুরোটা দূরত্ব অতিক্রম করতে কি 1 সেকেন্ডের চেয়ে বেশি লাগবে না, কিন্তু এটা কি 1 সেকেন্ডের চেয়ে বেশি বোঝাচ্ছে না, 1 সেকেন্ডের চেয়ে কম বোঝাচ্ছে, এই জন্য আমরা এটা নিব না। তাহলে আমরা কোনটা ধরে নিব, 1.5। এবার আমাদের টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছে না, এই 1.5 এর মান আমি যদি 1 নং এ বসাই দিই তাহলে এর মান পেয়ে যাচ্ছি। তাহলে আসলে আমরা লিখি টি ইকুয়াল টু
1.5 সেকেন্ড 1 নঙে বসিয়ে পাই, 1 নঙে বসিয়ে পাই। আচ্ছা, তো চলো আমরা 1 নঙে বসাই দিই। তাহলে এস ইকুয়াল হাফ জি, এখানে কত দেওয়া আছে তোমার টি স্কোয়ার, তাই না? তো টি মানে হচ্ছে কত 1.5 স্কোয়ার। তাহলে এখান থেকে টাওয়ারের মোট উচ্চতা বের করা যাক, ঠিক আছে? তাহলে জি হচ্ছে 9.8, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার 4.9 ইন্টু 1.5 স্কোয়ার। সো মান আসতেছে তোমার 11.025 মিটার, এটাই অ্যান্সার। তাহলে তার মোট উচ্চতা কত 11.025। আশা করি ক্লিয়ার। ওকে, তো চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। আচ্ছা, সো আসো এই ম্যাথটা দেখো খুবই সহজ। এখানে কি বলতেছে একটু বুঝো, ঠিক আছে? কি বলা হচ্ছে দেখো, পয়েন্টগুলো একটু ভালো করে খেয়াল করবা। কি হচ্ছে, ভূমি হতে এত, এটা চাঁদি বেগ দেওয়া আছে, ঠিক আছে? এটা চাঁদি বেগ দেওয়া আছে। তাহলে ভূমি হতে এত মিটার পার, অর্থাৎ √2GY মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে প্রক্ষিপ্ত একটি রকেট। তাহলে রকেটটা এত বেগে উপর দিকে উঠতেছিল এবং তার বৃহত্তম উচ্চতায় উঠে কি হয়, বিস্ফোরিত হয়। তাহলে এখানে মজার ব্যাপার হচ্ছে, পয়েন্টগুলো মনে রাখবা। তাহলে সে বিস্ফোরিত হয়ে হচ্ছে কোথায়? সে বিস্ফোরিত হয়ে হচ্ছে তোমার বৃহত্তম উচ্চতায়। আচ্ছা, তো রকেটের পক্ষবিন্দু বিন্দু, সো রকেটের পক্ষবিন্দু মানে কি, রকেটকে যে জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ধর রকেটকে এই জায়গা থেকে নিক্ষেপ করা হয়েছে। সো নিক্ষেপ করার পর সে সর্বোচ্চ উচ্চতায় উঠে কি হয়েছে, বিস্ফোরিত হয়েছে, তাই না? তাহলে তো রকেটের পক্ষবিন্দু এবং তা হতে ভূমি বরাবর 1 মিটার দূরে ভূমিতে অবস্থিত একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর যদি 1/n সেকেন্ড হয়, তাহলে দেখাও যে শব্দের গতিবেগ হচ্ছে এটা। আচ্ছা, তোমাদের আমি ব্যাপারটা চিত্র এঁকে বোঝাই দিচ্ছি, কোডিং না। তুমি জাস্ট প্রশ্নটা পড়ো, দেন আমি তোমাকে চিত্র দিয়ে সব ব্যাপার ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া? ধরো এই হচ্ছে আমাদের ভূমি। আচ্ছা, তো এটা হচ্ছে ভূমি, ধরো এটা হচ্ছে ভূমি, একটু খেয়াল করবা। ওকে, এটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের রকেটটাকে ধরো এ বিন্দু থেকে, যে এই যে এ বিন্দু আছে না, সেই এ বিন্দু থেকে নিক্ষেপ করা হচ্ছে। হ্যাঁ, তো এ বিন্দু থেকে কত বেগে নিক্ষেপ করা হচ্ছে, আদি বেগের মানটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এই যে রকেটটা হচ্ছে এখান থেকে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হচ্ছে, ঠিক আছে? এই যে নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হচ্ছে, এই যে। তাহলে নিক্ষেপ করার সে সর্বোচ্চ উচ্চতায় ওটা বিস্ফোরিত হয়। এই যে আমরা ধরে নিচ্ছি, তাহলে এই উচ্চ হচ্ছে তার জন্য ম্যাক্সিমাম উচ্চতা, অর্থাৎ সে ধরে নিচ্ছি এই বি বিন্দুতে সে বিস্ফোরিত হয়, বি বিন্দুতে সে কি হয়, বিস্ফোরিত হয়। তাহলে এই বিটা হচ্ছে ভাইয়া বৃহত্তম উচ্চতা। কেন? কারণ দেখো সে বিস্ফোরিত হয়েছে কোথায়, বৃহত্তম উচ্চতায়। তাহলে এখন দেখো, তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের জন্য এইচ ম্যাক্স। আচ্ছা, তাহলে এখানে সেই কত বেগে উঠতেছিল সেই বেগটা আমরা এখানে লিখে দিচ্ছি। ইউর মান আমাদেরকে দেওয়া আছে, দেখো ইউর মান দেওয়া আছে কত বেগে, √2GY। এই বেগে সে কোন দিকে উঠতেছিল, উপরের দিকে উঠতেছিল। সো উপরের দিকে উঠে সে কি বলছে বলো, একদম বৃহত্তম উচ্চতা কি হয়, বিস্ফোরিত হয়। তাহলে বৃহত্তম উচ্চতা আমি ধরে নিচ্ছি কোনটা ভাইয়া, বি বিন্দুটা। তাহলে এইটুকু উচ্চতা হচ্ছে তার জন্য বৃহত্তম উচ্চতা। এখন আসো, তো কি বলছে এবার দেখো, তাহলে এখন বলো এই যে বি বিন্দুতে সে যখন বিস্ফোরিত হবে, তাহলে এই বিস্ফোরণ শব্দ আশেপাশে ছড়িয়ে পড়বে না? তো এখন কি বলছে দেখো, রকেটের প্রক্ষেপণ বিন্দু হতে, আচ্ছা রকেটের প্রক্ষেপণ বিন্দু কোনটা, এ বিন্দু হতে ভূমি বরাবর 1 মিটার দূরে। তাহলে ভূমি বরাবর 1 মিটার দূরে ভূমিতে একটি বিন্দুতে, তাহলে মনে করো ভূমি বরাবর এই যে ভূমি, এই ভূমি বরাবর 1 মিটার দূরে মনে করো একটা বিন্দু হচ্ছে সি। তাহলে ভূমি বরাবর ওই যে রকেটের প্রক্ষেপণ বিন্দু মানে এ বিন্দু হতে ভূমি বরাবর এই যে ভূমি বরাবর কত মিটার দূরে, 1 মিটার দূরে অবস্থিত একটি বিন্দুতে। তাহলে ভূমি বরাবর 1 মিটার দূরে অবস্থিত বিন্দুর হচ্ছে কোনটা, সি, ঠিক আছে? তাহলে এই সি বিন্দুর ডিস্টেন্সটা দেওয়া আছে তোমার হচ্ছে কত, এই যে এখান থেকে এই সি বিন্দুর ভাইয়া ডিস্টেন্সটা দেওয়া আছে তোমার হচ্ছে এক্স। এই দূরত্ব হচ্ছে কত, এক্স, ঠিক আছে? আর এক্স, এই বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর 1/n সেকেন্ড। আচ্ছা, তো এখানে তাদের অন্তর বলতে দুইটা সময় মিন করতেছে। আচ্ছা, দুইটা সময় কোনটা কোনটা তোমাকে এবার বলি। দেখো এখানে যে প্রশ্ন যেটা মিন করতে, সেটা হচ্ছে এই বিস্ফোরণের শব্দটা সব দিকে ছড়িয়ে পড়বে। তো এই বিস্ফোরণের শব্দটা তোমার এ বিন্দুতেও আসবে, অর্থাৎ রকেটের প্রক্ষেপণ বিন্দুতেও শোনা যাবে। আবার এই বিস্ফোরণ শব্দটা দেখো এখান থেকে সরাসরি এই সি বিন্দুতেও শোনা যাবে। তাহলে এ বিন্দুতে শুনতে এবং বি বিন্দুতে শুনতে যে সময়ের পার্থক্য, যে সময়ের ব্যবধান, যে সময়ের অন্তর, সেটা কত সেকেন্ড বলো, 1/n সেকেন্ড। বুঝতে পারছো? এটাই। তাহলে রকেটের প্রক্ষেপণ বিন্দু একটা পয়েন্ট এবং প্রক্ষেপণ বিন্দু হতে ভূমি বরাবর 1 মিটার দূরে সি বিন্দু এর আরেকটা পয়েন্ট। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে সময় আসতে যে সময় লাগে, অর্থাৎ বিস্ফোরণ শব্দ আসতে যে সময় লাগে
তাদের অন্তর 1/n সেকেন্ড। তো তুমি স্বাভাবিকভাবে একটু চিন্তা করো, বিস্ফোরণের শব্দটা কিন্তু প্রথমে শোনা যাবে এ বিন্দুতে। কেন? কারণ দেখো এখানে শব্দ আমরা জানি সমবেগে চলে, তাহলে শব্দের জন্য এই অতিক্রান্ত দূরত্বটা কি কম না? তাহলে এখানে শব্দ আগে শোনা যাবে, তারপর বি বিন্দু থেকে সি বিন্দুতে শব্দটা পৌঁছাবে, বি থেকে সিতে শব্দটা যাইতে বেশি সময় লাগবে কারণ অতিক্রান্ত দূরত্ব বেশি। এই জন্য প্রথমে শব্দ শোনা যাবে এ বিন্দুতে, পরে শব্দ শোনা যাবে সি বিন্দুতে। তাহলে এই দুইটা মধ্যকার এই যে দুইটা সময়ের ব্যবধান, যে একটা আগে শোনা যাচ্ছে একটা পরে শোনা যাচ্ছে, তাহলে এই যে শব্দের যে ডিফারেন্স, যে পার্থক্য, সেটা হচ্ছে কত সেকেন্ড বলছে আমাদের? 1/n সেকেন্ড হলে শব্দের গতিবেগের মান এটা দেখাইতে বলছে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি ভাইয়া, মনে করি লিখবা সুন্দর করে, মনে করি শব্দের গতিবেগ বা শব্দের বেগ, মনে করি শব্দের বেগ ভি, এটা ধরে নিবা। ওকে, এবার আসো তুমি প্রথমে যে কাজটা করবা, মনে করি এই কথাগুলো অবশ্যই উল্লেখ করবা। মনে করি শব্দ, এই যে এখানে উল্লেখ করবা, মনে করি শব্দ বি থেকে এতে পৌঁছাইতে যে সময় লাগে, এই যে বি থেকে এতে পৌঁছাইতে যে সময় লাগে সেটাকে আমি ধরেছি T1, অর্থাৎ শব্দ বি হতে এতে পৌঁছাতে যে সময় লাগে সেটা হচ্ছে T1। আচ্ছা, এরপর দেখো এই শব্দটা ভাইয়া এই বি থেকে সরাসরি কোথায় যাবে? সিতে যাবে না, তাই না? তাহলে এই বি থেকে সিতে শব্দ যেতে যে সময় লাগে সেটা হচ্ছে T2, এবং এক্ষেত্রে অবশ্যই T2 শব্দটার মান বড় হবে, এই T2 মানটা বড় হবে। এখন আমরা এই T2 মান বের করব, এই T1 এর মান বের করব। ঠিক আছে, তো T2 মান T1 এর মান যদি বের করতে পারি, প্রশ্ন মতে আমরা এই সূত্রটা লিখব। কি বলছে? সময়ের অন্তর, সময়ের পার্থক্য কোনটা বেশি? T2, তাহলে লিখব T2 - T1 = 1/n। ঠিক আছে, তাহলে এখন আমার আলাদা করে ভাই T2 মান বের করতে হবে, T1 এর মান বের করতে হবে। T2 কি? শব্দ বি হতে সিতে পৌঁছানোর সময়। T1 কি? শব্দ বি হতে এ বিন্দুতে পৌঁছানোর সময়। এখন শব্দ পৌঁছানোর সময় বের করার জন্য শব্দ কি বেগে চলে? সমবেগে। তাহলে S = VT, এই সূত্র অ্যাপ্লাই করবো না? তাহলে T = কত বলো তো? S/B। বি হচ্ছে কি? শব্দের বেগ, যেটা তুমি ধরে নিছো। এস কি? শব্দের অতিক্রান্ত দূরত্ব। তাহলে শব্দ T1 সময় বি থেকে এতে আসে, তারপর শব্দ T2 সময় কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? বি থেকে সি। তাহলে তোমাদের শব্দের অতিক্রান্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটুকু তোমাদেরকে বের করতে হবে, তাহলে তুমি তখন শব্দের পৌঁছানোর সময়টা বের করতে পারবা। এই জন্য আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে এ বির মান বের করবো, এরপর হচ্ছে বি সির মান। তবে দেখো আমি কোনোভাবে যদি এ বির মান বের করতে পারি, এটা হচ্ছে সমকোণ ত্রিভুজ না? তাহলে লম্বের মান জানি, ভূমির মান জানি, সো আমি পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজের মান বের করতে পারবো। তো এখন আমার প্রথম কাজ হচ্ছে আমাদের এ বির মান বের করতে হবে। সো এ বির মান এখানে হচ্ছে, এ বিতে হচ্ছে কি উচ্চতা? ম্যাক্সিমাম উচ্চতা। কেন? কারণ আমাদেরকে বলে দিয়েছিল রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে কি হয়? বিস্ফোরিত হয়। তো তোমরা শুরুতেই যে কথাগুলো লিখবা ভাইয়া গুছিয়ে, মনে করি রকেট এ প্রক্ষেপণ বিন্দু থেকে ইউ আদি বেগে সর্বোচ্চ উচ্চতায় বি বিন্দু উঠে বিস্ফোরিত হয়। তারপর সেই বিস্ফোরণ শব্দ বি হতে এতে আসতে সময় লাগে T2 C1, এবং সেই বিস্ফোরিত শব্দ বি হতে সি বিন্দুতে পৌঁছাতে সময় লাগে T2। এটা সুন্দর করে তুমি কথাগুলো লিখবা। ঠিক আছে, এবার আসো আমরা বৃহত্তম উচ্চতা বের করি। হ্যাঁ, তাহলে এবার আমরা বৃহত্তম উচ্চতা বের করি। ওকে, তাহলে বৃহত্তম উচ্চতা কেন? কারণ শব্দ হচ্ছে ভাইয়া বৃহত্তম উচ্চতায় বিস্ফোরিত হয়। তাহলে বৃহত্তম উচ্চতা সেটা কত? এবি না? তাহলে এবি আমরা জানি বৃহত্তম উচ্চতা বের করার ফর্মুলা কী ছিল বলো? U²/2g, মনে আছে? আচ্ছা, এখন এবি ভাইয়া বলো ইউর মান কত? এই যে ইউর মান আমরা জানি √2gy, তারপর স্কয়ার/2g। সো এখন দেখো এখান থেকে বলা যায় এবি ইকুয়াল, ভাইয়া বলো রুট আর স্কয়ার কাটা গেলে 2g কাটা যায় না? তাহলে বৃহত্তম উচ্চতার মান কত আসতেছে? ওয়াই। তাহলে এই যে বৃহত্তম উচ্চতা ভাইয়া, এই বৃহত্তম উচ্চতার মান হচ্ছে কত? ওয়াই। ঠিক আছে, তাহলে এবার আমি সুন্দর করে বিসি এর মান বের করবো। কীভাবে? এই সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পাই। ঠিক আছে, তাহলে বলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ মানে হচ্ছে বিসি, অর্থাৎ অতিভুজ = √2 ভূমি স্কয়ার, তার মানে এ বি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এ বি স্কয়ার, তার ভূমি স্কয়ার। ভূমি হচ্ছে কত? এসি হোল স্কয়ার। সো এখান থেকে দেখো ভাই ভিসি = কি লেখা যাবে? √2 এ বির মান কত? এ বির মান হচ্ছে ওয়াই, তাহলে এখানে ওয়াই স্কয়ার, আর এসি মান কত? এস স্কয়ার। তার মানে আমি লিখবো এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই যে, তাহলে আমি অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেছি। এই যে ভাইয়া, ঠিক আছে, তাহলে আমাদের এই অতিক্রান্ত দূরত্বের মানটা পাওয়া গেছে। তাহলে অতিক্রান্ত দূরত্বের মান কত? √s² প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে T1 এবং T2 বের করা। তো এখন আসো তোমরা এখানে কথাগুলো গুছিয়ে লিখবা। সেটা হচ্ছে এখন লিখবা ভাইয়া, এখন এখানে লিখবা যে শব্দ
প্রথমে লিখবা শব্দ বৃহত্তম উচ্চতা বি হতে এ বিন্দুতে পৌঁছাইতে সময় লাগে t1। তাহলে লিখবা শব্দ বি বিন্দু হতে এ বিন্দুতে পৌঁছাইতে সময় লাগে কত t1। তাহলে এক্ষেত্রে লিখবা আমরা জানি শব্দ কি বেগে চলে বলো সমবেগে। তাহলে এক্ষেত্রে সমবেগের ফর্মুলা কি s ইকুয়াল vt। তো বলো এক্ষেত্রে ভাইয়া অতিক্রান্ত দূরত্ব কত এ বি ইকুয়াল ভি আর এক্ষেত্রে সময় কত t1। তাহলে t1 ইকুয়াল টু কত বলো t1 ইকুয়াল টু কি লেখা যায় বলো t1 ইকুয়াল টু এ বি বাই বি। আচ্ছা এ বির মান কত y ডিভাইডেড বাই বি। এই যে আমি দেখো এখান থেকে তোমার সুন্দর করে কার মান বের করছি t1 এর মান বের করছি ঠিক আছে। আবার বলো এই ক্ষেত্রে আমরা কি সূত্র লিখবো বলো ভাইয়া এক্ষেত্রে আমরা s ইকুয়াল টু vt যদি দাও তাহলে এখানে s মানে হচ্ছে কত vc ইকুয়াল টু v শব্দের বেগ সেম বাট সময় কত t2। তাহলে এখানে দেখো t2 ইকুয়াল টু কি লিখবা ভাইয়া বলো t2 ইকুয়াল টু কত ভাইয়া vc ডিভাইড বাই v না। এবার vc মানে কত রুট ওভার s স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই b শব্দের বেগ v। এই যে দেখো ঠিক আছে। তাহলে আমাদের যেটা উদ্দেশ্য যে সময় বের করছি তাহলে আমরা সময়টা কেন বের করছি কারণ আমাদেরকে যে শর্ত দিয়েছে সেটা হচ্ছে সময়ের মধ্যে দিয়েছে ঠিক আছে। এবার আসো তো আমরা পরের স্লাইডে যাই। ওকে সো আমরা পরের স্লাইডে যাচ্ছি। দেখো এবার আমরা এখান থেকে লিখতে পারি দেখো ঠিক আছে আমরা এখানে লিখবো সেটা হচ্ছে ভাইয়া দেখো শর্ত মতে কি লিখবো শর্ত মতে বা প্রশ্ন মতে এই দুইটা পয়েন্টে সময় আসার যে সময়ের পার্থক্য বা অন্তর সেটা 1/n সেকেন্ড। আমরা অন্তর বলতে পার্থক্য বুঝি ভাইয়া বলো এক্ষেত্রে কোনটাতে সময় বেশি লাগবে t2 কেন কারণ শব্দ তো সমবেগে চলে তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে শব্দ বেশি লাগবে সময় বেশি লাগবে তাহলে এখানে t2টা বড়। তার মানে লিখবো প্রশ্ন মতে t2 মাইনাস t1 এই দুইটা সময়ের যে অন্তর সেটা কত সেকেন্ড 1/n সেকেন্ড। তো আসো t2 মান আমরা বসে দিই কত এখান থেকে বলা যায় রুট ওভার s স্কয়ার প্লাস y স্কয়ার ওকে ডিভাইডেড বাই শব্দের বেগ v মাইনাস t1 এর মান কত বলো তো y ডিভাইডেড বাই v ইকুয়াল টু 1/n সেকেন্ড। এবার উভয় পক্ষে আমরা b লসাগু নিই অথবা উভয় পক্ষে b দিয়ে গুণ করলে এখানে কি থাকবে রুট ওভার s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y আর এখানে যদি v দিয়ে গুণ করো তাহলে v ডিভাইডেড বাই n। আচ্ছা আমাদের কি চাইছে শব্দের বেগ চাইছে না তাহলে শব্দের বেগ v ইকুয়াল কি লেখা যায় n ইনটু রুট ওভার s স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y। এটাই শব্দের বেগ। সো এটা ms ইনভার্স 1 এটাই আনসার। দেখো কত সহজ ঠিক আছে। সরি এখানে দেখানো লিখবা আর কি পারা যাবে না বলো কোডিং ছিল না এগুলো অত্যন্ত সহজ আশা করি সলভ করতে পারবা। তো চলো এরপর আমাদের আরেকটা প্রশ্ন আছে এই প্রশ্নটা আমরা একটু সমাধান করব। এটা ভাইয়া বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে। এটার পাশে স্টার মার্ক দাও এটার পাশে তোমরা স্টার মার্ক দাও এটা পরীক্ষায় কমন পেয়ে যাবা বুঝছো এটা পরীক্ষায় কমন পেয়ে যাবা কারণ এই প্রশ্ন অনেকবার আসছিল বোর্ড পরীক্ষা অনেকবার আসছিল শুধু মানগুলো দেখো আমি এখন তোমাকে যে প্রশ্নটা সমাধান করাবো একই প্রশ্ন তোমাদের বইয়ে তুমি আরও 5-6টা পাবা সবগুলো সেম প্রসেস সেম হয়তো এখানে x মিটারের জায়গায় অন্য কোনো মান দিছে y এর জায়গায় অন্য কোনো মান দিছে এইটুকু ঠিক আছে। আচ্ছা চলো কি বলছে একটু বুঝি আগে প্রশ্নটা বুঝি ভাইয়া পরে আমরা আলোচনা করব। কি বলছে দেখো একটি টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর অপর এক খণ্ড পাথর চূড়ার y মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। তাহলে এই দুইটা ইনফরমেশন হচ্ছে প্রথম একটা পাথর খণ্ডকে ফেলা হচ্ছে দুইটাকে কিন্তু একই সময়ে ফেলা হচ্ছে না। প্রথম একটা পাথর খণ্ডকে ফেললো সেটা যখন টাওয়ারের চূড়া হতে কত মিটার x মিটার নিচে নামে তখন অপর একটা পাথর খণ্ড কিন্তু কোথায় ছিল না চূড়ার শীর্ষে ছিল না অপর একটা। তাহলে প্রথমে দেখো এখানে একটা পাথর ছিল হচ্ছে তোমার প্রথমে পাথরখণ্ডটা ছিল হচ্ছে চূড়াতে একটা পাথরখণ্ড ছিল চূড়া তাহলে একটা পাথরখণ্ডকে চূড়ার শীর্ষ হতে ফেলতেছে ওই একটা পাথরখণ্ড যখন চূড়ার শীর্ষ হতে x মিটার নিচে নামে তখন দ্বিতীয় যে পাথরখণ্ডটা ছিল না সেটা চূড়ার শীর্ষ থেকে কত মিটার নিচ থেকে ফেলতেছে y মিটার নিচ থেকে ফেলতেছে। তাহলে দুইটা পাথরকে কিন্তু দুইটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফেলতেছে অর্থাৎ প্রথম পাথরখণ্ডটাকে ফেলতেছে চূড়ার শীর্ষ হতে এটা যখন x মিটার নিচে নামছে দেন দ্বিতীয় পাথরটাকে ফেলতেছে চূড়ার শীর্ষ হতে y মিটার নিচ থেকে। আচ্ছা যদি উভয় পাথর স্থির অবস্থা হতে পড়ে তাহলে দুইজনটাকে ফেলতেছে স্থির অবস্থা থেকে এবং আরেকটা পয়েন্ট বলছে একই সঙ্গে তারা ভূমিতে পতিত হয়। তাহলে তাদেরকে কিন্তু দুইজনকে কিন্তু ভিন্ন ভিন্ন সময় ফেলতেছিল বাট দুইজনই কিন্তু একই সঙ্গে কি হয় ভূমিতে পতিত হয়। তবে দেখাও যে টাওয়ারের উচ্চতা
এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইড বাই 4x। চলো এই টাইপের ম্যাথটা কমন পেয়ে যাবা। এই অধ্যায় থেকে যদি কোনো একটা প্রশ্ন আসে এইখান থেকে একটা পাবা, এইখান থেকে একটা পাবা। তো চলো ধরে নিচ্ছি এ হচ্ছে ভূমি, একটু ভালো করে খেয়াল করবা। এ হচ্ছে ভূমি, ঠিক আছে, আর এ হচ্ছে টাওয়ার। একটু এটা এ হচ্ছে টাওয়ার, ওকে। আমরা একটু নিচে নামাই, ঠিক আছে, এটুকু হবে, হবে, একটু একটু নিচে নামানো যাক, ঠিক আছে, এটাকে একটু উপরে তুলি, ওকে, ঠিক আছে। এখন আসুন তাহলে আমরা ধরেছি টাওয়ারের উচ্চতা হচ্ছে এইচ। এই যে এখানে লিখবা যে মনে করি টাওয়ারের উচ্চতা আমরা ধরেছি এই যে এখান থেকে ধরি টাওয়ারের উচ্চতা হচ্ছে এইচ। এই যে টাওয়ার উচ্চতা, এই যে টাওয়ারের উচ্চতা আমরা কত ধরে নিচ্ছি ভাইয়া, এইচ। তাহলে লিখো মনে করি টাওয়ারের উচ্চতা এইচ। এখানে লিখবা প্রথম কাজ, মনে করি টাওয়ারের উচ্চতা, মনে করি টাওয়ারের উচ্চতা এইচ। আচ্ছা তাহলে আমরা ধরে নিচ্ছি আমাদের টাওয়ারের উচ্চতা কত, এইচ। ওকে, এবার আসো আমাদের প্রশ্নটা পড়ি। কি বলছে, একটা টাওয়ারের চূড়া হতে এক খণ্ড পাথর x মিটার নিচে নামার পর। তাহলে প্রথম পাথরখণ্ড যেটা ছিল সেটা ভাইয়া তাহলে ছিল এ অবস্থানে, ঠিক আছে, এই হচ্ছে এ অবস্থানে। তাহলে এ অবস্থানে প্রথম পাথরখণ্ডটা কিন্তু ছিল, ওকে, ধরে নিচ্ছি টাওয়ারের শীর্ষ। এবং এই জায়গা থেকে একটা নির্দিষ্ট উচ্চতা হতে কোনো একটা বস্তুকে যখন ফেলা হয় তখন তার আদিবেগ কত, 0 না, ওকে, আদিবেগ 0। তাহলে ধরো প্রথম পাথরখণ্ড যখন x মিটার নিচে নামার পর, তাহলে প্রথম পাথরখণ্ড মনে করো এই পর্যন্ত নামছে, এই যে এইটুকু পর্যন্ত নামছে, এইটুকু পর্যন্ত নামছে, তাহলে এটা হচ্ছে বি অবস্থান। তাহলে এইটুকু দূরত্ব হচ্ছে কত ভাইয়া, এইটুকু দূরত্ব হচ্ছে ভাইয়া x। তাহলে আমরা ধরে নিচ্ছি এইটুকু দূরত্ব হচ্ছে কত, x, এটুকু দূরত্ব হচ্ছে কত, এক্স। ওকে, এখন চিন্তা করে দেখো তো ভাইয়া, প্রথম পাথরখণ্ড যখন এ বিন্দু থেকে এক্স মিটার নিচে নেমে এসে যখন বি বিন্দুতে আসছে তখন কিন্তু তার একটা ব্যাক আছে, ঠিক আছে। সো সেই ব্যাকটাকে আমি ধরে নিচ্ছি ভি, এই ব্যাকটাকে আমি ধরে নিচ্ছি কত, ভি। তাহলে ভাইয়া বলো এই বি বিন্দুতে এসে প্রথম পাথরখণ্ডের ব্যাক হচ্ছে কত, ভি। তাহলে প্রথম পাথরখণ্ড এই যে একটি টাওয়ারের চূড়া হতে, অর্থাৎ টাওয়ারের চূড়া ধরে নিচ্ছি এ, সেখান থেকে এক খণ্ড পাথর, অর্থাৎ প্রথম পাথরখণ্ড যেটা ছিল সেটাকে এক্স মিটার নিচে নামার পর, তাহলে প্রথম পাথরখণ্ড যখন এ বিন্দু থেকে এক্স মিটার নিচে নেমে এসে কোথায় আসছিল, বি বিন্দুতে আসছিল, তখন কিন্তু সে গতিশীল অবস্থায় ছিল। ওই সময়ে অপর একটা পাথরখণ্ডকে চূড়ার ওয়াই মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। আচ্ছা, তো এখন চিন্তা করতে পারো ভাইয়া, ওয়াই চূড়ার শীর্ষ হতে ওয়াই মিটার, আচ্ছা ভাইয়া চূড়ার শীর্ষ হতে ওয়াই মিটার, সেটা কি বি বিন্দুর নিচে হবে নাকি উপর হবে, প্রশ্ন জাগে, তাই না? কারণ আমরা তো ওয়াই মিটারের তো নির্দিষ্ট কোনো মান জানি না, তাহলে সেই ওয়াইয়ের মানটা কি এক্সের চেয়ে ছোটো নাকি এক্সের চেয়ে বড়, সেটা তোমাদের প্রশ্ন জাগতে পারে। আচ্ছা ধরো তো ভাইয়া যদি টাওয়ারের চূড়ার শীর্ষ হতে ওয়াই মিটার নিচ হতে সে ওয়াই মিটার যদি এক্সের চেয়ে কম হয়, তাহলে দ্বিতীয় যে পাথরখণ্ড ছিল তাহলে সে কি ভাইয়া, সে কি এই বি বিন্দু যে প্রথম পাথরখণ্ড ছিল তার থেকে উপর আসে না? তাহলে এটা কিন্তু দেখো গতিশীল অবস্থায়, তাহলে এটা যদি গতিশীল অবস্থায় থাকে আর যে এরা স্থির অবস্থা দেখে ফেলতেছো, দ্বিতীয় পাথরখণ্ড কিন্তু চূড়ার শীর্ষ হতে ওয়াই মিটার নিচ থেকে স্থির অবস্থা হতে ফেলা হচ্ছে, তাহলে সেটা যদি এই বি বিন্দুর উপরে হয় তাহলে বি বিন্দুতে তো প্রথম পাথরখণ্ড গতিশীল ছিল, তাহলে সে গতিশীল আবার তার অতিক্রান্ত দূরত্বও কম, তাহলে সে কি দ্রুত পড়ে যাবে না? তাহলে সেক্ষেত্রে ওই প্রথম দ্বিতীয় পাথরখণ্ড সেটা যদি এটার উপরে থাকে তার কিন্তু পড়তে সময় বেশি লাগবে। কিন্তু প্রশ্নে কি বলছে দেখো, তারা একই সঙ্গে ভূমিতে পতিত হয়, অর্থাৎ দুজনের ভূমিতে পতনের সময়টা সেম। তার মানে স্থির অবস্থা থেকে যে দ্বিতীয় পাথরখণ্ডটাকে ফেলা হচ্ছে সেটা ডেফিনেটলি এই বি বিন্দুর নিচে হবে, নাহলে তো একই সঙ্গে ভূমিতে পড়তে পারবে না। কারণ দ্বিতীয় পাথরখণ্ড যদি বি বিন্দুর উপরে থাকে তাহলে সেটা তো তাকে তো এক তো স্থির অবস্থা থেকে ফেলতেছো, আবার তার জন্য দূরত্ব বেশি, তাহলে সে কি কখনো একই সঙ্গে ভূমিতে পতিত হবে না। তাহলে আমাদের ধরে নিচ্ছি ওয়াই মিটার, যে পাথরের চূড়া হতে ওয়াই মিটার নিচ হতে ফেলা হচ্ছে না, সেই ওয়াইয়ের মানটা ডেফিনেটলি কার চেয়ে বড়, এক্সের চেয়ে বড়। ওকে, আচ্ছা তাহলে ধরে নিচ্ছি এবার ভাইয়া দ্বিতীয় পাথরখণ্ড যেটা ছিল সেটাকে ধরে নাও সি অবস্থান থেকে ফেলা হচ্ছে, এই সি অবস্থান থেকে ফেলা হচ্ছে, এই সি। তাহলে এই যে এ থেকে সি এইটুকু ডিস্টেন্সটা কিন্তু ভাইয়া ছিল ওয়াই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে কি সি বিন্দু। এখন বলো সি বিন্দু থেকে কিন্তু দ্বিতীয় পাথরখণ্ডের বেগ শূন্য, ওকে, দ্বিতীয় পাথরখণ্ডের বেগ কিন্তু শূন্য, কারণ ওই যে দ্বিতীয় পাথরখণ্ড কিন্তু ওয়াই এর
ওয়াই মিটার নিচ হতে ফেলা হচ্ছে। তাহলে উভয় পাথরখণ্ড কিন্তু স্থির অবস্থা থেকে ফেলতেছিল। তাহলে একজনটাকে ফেলতেছে এ বিন্দু থেকে, আরেকজনকে ফেলতেছে সি বিন্দু থেকে। এখন বলো দুইজনই একই সময়ে ভূমিতে পতিত হয়ে বলছে। তাহলে ভাইয়া বলো দুজনই যদি একই সময়ে ভূমিতে পতিত হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথম পাথরখণ্ড ছিল সে কিন্তু টি সময়ে এতটুকু পথ অতিক্রম করবে। তাহলে বলো এইটুকু পথের মান কত? আমরা কি বের করতে পারবো না? অবশ্যই পারবো। ভাইয়া পুরোটা টাওয়ারের চূড়ার শীর্ষ হতে এই পর্যন্ত পুরোটা দূরত্ব কি? টাওয়ারের উচ্চতা এইচ। তাহলে সে কিন্তু অলরেডি এক্স মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে। তাহলে টি সময়ে তাকে বাকি কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? এইচ মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে টি সময়ে প্রথম পাথরখণ্ডের অতিক্রান্ত দূরত্ব এইচ মাইনাস এক্স। এখন বলো ওই একই সময়ে দ্বিতীয় পাথরখণ্ডটাকে এতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে বলো দ্বিতীয় পাথরখণ্ডের দূরত্ব কত? বলো সে তাকে কত মিটার নিচ হতে ফেলা হচ্ছে? ওয়াই মিটার। তাহলে সে কি বাকি এইটুকু পথ পড়তেছে না? তাহলে এইটুকু পথের মান কত? পুরোটা তো এইচ। তাহলে এখান থেকে এই সিটা যদি বাদ দিয়ে দাও তাহলে বাকিটুকু পথ পেয়ে যাচ্ছ। তাহলে বাকিটুকু পথ কত? এইচ মাইনাস ওয়াই। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি তারা যদি একই সঙ্গে ভূমিতে পতিত হয়, অর্থাৎ উভয়ই টি সময়ে ভূমিতে পতিত হচ্ছে, তাহলে টি সময়ে প্রথম পাথরখণ্ড দূরত্ব অতিক্রম করতেছে এইচ মাইনাস এক্স, আর ওই একই সময়ে দ্বিতীয় পাথরখণ্ড দূরত্ব অতিক্রম করতেছে এইচ মাইনাস ওয়াই। তা আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে সময়টা হচ্ছে টি। এই ক্ষেত্রে সময়টা হচ্ছে টি, অর্থাৎ পাথর উভয়ই একই সঙ্গে ভূমিতে পতিত হয়। তাহলে ধরি উভয়ই টি সময়ে ভূমিতে পতিত হয়। তাহলে টি সময়ে এ দূরত্ব অতিক্রম করে এইচ মাইনাস এক্স, আর দ্বিতীয় পাথরখণ্ড দূরত্ব অতিক্রম করে এইচ মাইনাস ওয়াই। আমরা লিখি এখানে মনে করি উভয় পাথরখণ্ড টি সময়ে ভূমিতে পতিত হয়। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছো। এখন তুমি যখন ভাই ক্যালকুলেশন করবা, বলো বি অবস্থান থেকে সে যখন এইচ মাইনাস এক্স নিচে পড়তেছিল সে কিন্তু স্থির অবস্থা থেকে পড়তেছিল না, কারণ বি অবস্থানে তার একটা ব্যাক আছে। ব্যাক আছে, সেই ব্যাগের মানটা তোমাকে বের করতে হবে। কিন্তু দ্বিতীয় পাথর কিন্তু সি অবস্থান থেকে স্থির অবস্থা থেকে ফেলতেছিল, সো ওই অবস্থায় তার আদি বেগ হচ্ছে 0। বুঝতে পারছো? দেখো এখন বুঝো, অনেকে বলবা ভাইয়া প্রথম পাথরখণ্ডটা স্থির অবস্থা থেকে ফেলছিল। হ্যাঁ, প্রথম পাথরখণ্ডকে স্থির অবস্থা থেকে ফেলতেছে এ বিন্দু থেকে, বাট তুমি টি সময়ে যে দূরত্ব অতিক্রম করতেছে সেটা তো ভাইয়া বি থেকে। তাহলে বি থেকে সেই স্থির অবস্থায় ছিল না, তাহলে বিতে একটা ব্যাগ ছিল না, সেই ব্যাগটা একটু কষ্ট করে বের করে নাও আগে। তাহলে এখন লিখবো কি, বি বিন্দুতে প্রথম পাথরখণ্ডের ব্যাগ, ঠিক আছে? তো আমরা কীভাবে বের করবো? দেখো এটা বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g। বলো এ থেকে বি বিন্দুতে তার অতিক্রান্ত দূরত্ব কত? এক্স। তো এখান থেকে বি স্কোয়ারের মান কত লেখা যায়? 2gx। এই যে এটা আমরা রাখি, আমাদের পরবর্তীটা কাজে লাগবে। এই যে তাহলে বি বিন্দুতে প্রথম পাথরখণ্ডের ব্যাগ আমরা পেয়ে গেছি। ওকে, এবার আমরা ম্যাথ শুরু করি। প্রথমে কি লিখবো? দেখো টি সময়ে প্রথম পাথরখণ্ডের অতিক্রান্ত দূরত্ব সেটা কত বলো তো? এইচ মাইনাস এক্স। তাহলে আমরা জানি একটা বস্তু যখন নিচের দিকে পরে টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব বের করার ফর্মুলা কি ছিল? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, তাই না? তাহলে এস মানে কত? এইচ মাইনাস এক্স ইকুয়াল টু ইউটি। ভাইয়া সে বি বিন্দু থেকে পড়তেছিল না, বি বিন্দুতে তার ব্যাগ কি ইউ না বি? তাহলে কি লিখবে এখানে? ভিটি, তারপর প্লাস হাফ জি টি স্কয়ার। এটা দাও 1 নং সমীকরণ। বুঝতে পারছো? এবার আসো একই কথা লিখবা। টি সময়ে দ্বিতীয় পাথরখণ্ডের অতিক্রান্ত দূরত্ব বলো টি সময়ে দ্বিতীয় পাথরের অতিক্রান্ত দূরত্ব কত? এইচ মাইনাস ওয়াই। তাহলে এখন আসো দ্বিতীয় পাথরখণ্ড টি সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে? এইচ মাইনাস ওয়াই। তাহলে এই ক্ষেত্রে ফর্মুলা কি লিখবা? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে এস মানে কত? এইচ মাইনাস ইউ ওয়াই ইকুয়াল টু ইউ। তার এই যে আদি অবস্থান এটাকে আমরা ইউ ফ্রেম ধরি। তাহলে ইউ ফ্রেম ইন্টু টি প্লাস হাফ জি টি স্কয়ার। ওকে, তাহলে ভাই আবার একটু খেয়াল করো, সি অবস্থান থেকে কিন্তু দ্বিতীয় পাথরখণ্ড স্থির অবস্থা থেকে পড়তেছিল, তাহলে আদিবেগ 0। তাহলে কী পড়ে থাকবে? এইচ মাইনাস ওয়াই ইকুয়াল হাফ জি টি স্কয়ার। এটা দাও 2 নং সমীকরণ।
ওকে, আশা করি এটুকু বুঝতে পারছো। এখন ভাইয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে এস বের করা। তো আমরা কি করব, এই দুইটা ইকুয়েশন সলভ করে আমরা একটা টি এর মান বের করব। সেই টি এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কিন্তু কার মান পাওয়া যাবে, এস এর মান পাওয়া যাবে। বুঝতে পারছো? তো আমরা আগে টি এর মান বের করার জন্য আমরা আগে এখানে এসটাকে রিমুভ করব। তো আমরা কি করতে পারি, 1 নং থেকে 2 নংটাকে বিয়োগ করব। ঠিক আছে, তো আমরা পরের লাইনে করি। দেখো, তো আমরা এখানে এটুকু মুছে দিচ্ছি ভাইয়া, এটুকু মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার আমরা এখানে লিখে আগে 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। তো কি লিখবা, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই। আচ্ছা, চলো আমরা সরাসরি বিয়োগটা করি, আশা করি পারবো। 1 নং থেকে 2 নংকে বিয়োগ করলে ভাইয়া এই আর এইচ কাটা যাবে না, তাহলে এখানে -x + y হবে। ঠিক আছে, এরপর ভাইয়া বিয়োগটা করো। দেখো এখান থেকে এটাকে যখন বিয়োগ করবে, দেখো এখানে হাফ gt² -হাফ gt², এটা কাটা যাবে, তাহলে এখানে পড়ে থাকবে v × t। এখান থেকে টি এর মান কত দাঁড়ায় বলো তো, তাহলে আমরা vt = কি লিখতে পারি, y - x। তো এখান থেকে টি এর মান কত দাঁড়ায় বলো, y - x / v। এই যে, তাহলে এই মানটা নিয়ে ভাই এবার আমি কয় নং সমীকরণ বসাবো, 2 নংয়ে বসিয়ে দেবো, তাহলে এস পেয়ে যাবো। তাহলে আসলে লিখবো টি এর মান আমরা কয় নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে। এই মানটা নিয়ে আমরা 1 নংয়ে বসাবো। তো আসো h - y = হাফ gt²। ভাইয়া টি এর মান কত, টি এর মান হচ্ছে y - x / b। সো এটার উপর তুমি যখন স্কয়ার করবা, তাহলে দুইটার উপর আলাদা আলাদা স্কয়ার হবে, তাই না? এই যে আলাদা আলাদা স্কয়ার হবে। ক্লিয়ার? আচ্ছা বলো, h - y = হাফ g ইন্টু এখানে y - x হোল স্কয়ার। ভাই আমরা b² মান কি বের করে রাখছি না, অবশ্যই। যে দেখো b² মান আমরা কত, 2gx বের করছি। তো এই b² মানটা আমরা এখানে বসে দিই, 2gx। তো এখন দেখো এগুলো কাটিয়ে দিই, বলো এবার এখানে আমরা বলতে পারি h - y। সো দেখো এই g আর g কাটা যায়, g আর g কাটা যায়, তাহলে নিচে হচ্ছে ভাই 4x আর উপর হচ্ছে y - x হোল স্কয়ার। ওকে, তাহলে h = মাইনাসটা এই পাশে গেলে +y হবে, প্লাস y - x হোল স্কয়ার / 4x। তো এখন এখান থেকে ভাইয়া তুমি 4xটা লসাগু নাও, 4x যদি লসাগু নাও, এখানে থাকবে 4xy আর এখানে থাকবে y - x হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো। এবার আসো আমরা এখান থেকে একটা পরিচিত সূত্র জানা আছে তোমাদের, আশা করি এই জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি, y - x হোল স্কয়ার প্লাস 4xy / 4x। এখন তোমাদের একটা সূত্র মনে থাকার কথা, সেটা হচ্ছে a + b হোল স্কয়ারের অনুসিদ্ধান্তটা। বলো a + b হোল স্কয়ার অনুসিদ্ধান্তটা কি ছিল ভাইয়া, a - b হোল স্কয়ার প্লাস 4ab। মনে আছে? তাহলে এইখান থেকে বলতে পারি না আমরা, বলো তাহলে -b হোল স্কয়ার প্লাস 4ab থাকলে কি লেখা যায়, a + b হোল স্কয়ার লেখা যায়। তাহলে এখান থেকে কি বলা যায়, এখান থেকে বলা যায় যে h = এই যে এই পুরোটাকে আমি কি চাইলে ভাইয়া কি লিখতে পারি, a + b হোল স্কয়ার। এখানে a মানে কি y + x হোল স্কয়ার / 4x। তো এক্সটাকে আগে লিখলে, একটু সাজায় লিখলে কি লিখবা বলো, x + y হোল স্কয়ার / 4x। এটাই আমাদেরকে কি বলছে, দেখাইতে বলছে। সো দেখানো হলো, কত সহজ অঙ্ক দেখো, দেখানো হলো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এই ধরনের ম্যাথ আসলে কি ভাইয়া পারবো না এখন থেকে, আশা করি সলভ করতে পারবা। সো এই সংক্রান্ত তোমাদের বই দেখবে 5-6টা ম্যাথ আছে, একই কনসেপ্ট, জাস্ট মানগুলো ভিন্ন করে দিছে। এবং তোমাকে আমি একটা ম্যাথ দেখাতে পারি। সো দেখো এই অঙ্কটার দিকে তাকাও, দেখো কি বলছে, একটি টাওয়ারের চূড়া হতে 1 খণ্ড পাথর 4 মিটার নিচে নামার পর অপর একটা 1 খণ্ড পাথর চূড়ার 16 মিটার নিচ হতে ফেলে দেওয়া হলো। আগে এখানে x মিটার বলছে, এখানে y মিটার বলছে, আর সেই জায়গায় এখানে 4 মিটার আর এখানে 16 মিটার। একই সঙ্গে যদি ভূমিতে পতিত হয়, টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছে, একই না? তো আশা করি এটা তোমরা সলভ করতে পারবা। সো তোমাদের জন্য ভাইয়া এটা হোমওয়ার্ক রাখলাম, ঠিক আছে? ওকে, চলো এবার আমাদের এই অধ্যায়ের একেবারে লাস্ট ম্যাথ, আমরা এই ম্যাথটা একটু সমাধান করি, ঠিক আছে? তো আসো কি বলছে দেখো, একটি খাড়া রেখার উপর a b c d 4টি বিন্দু সম দূরবর্তী বিন্দু, অর্থাৎ একটা খাড়া রেখার উপর তোমার 4টা বিন্দু আছে a b c d, এবং তাদের মাঝখানে প্রত্যেকজনের গ্যাপ হচ্ছে কি সেম, ওই যে সমদূরবর্তী বিন্দু বলছে। এ বিন্দু হতে অভিকর্ষের অধীনে পতনশীল একটা বস্তু t1 t2 t3 সময়ে যথাক্রমে a b b c c d অংশ অতিক্রম করলে দেখাও যে এই 3টা সময়ের অনুপাত এটা। আচ্ছা চলো আগে একটু চিত্রটা বুঝি, ঠিক আছে? চিত্রটা একটু খেয়াল ধরো, এই হচ্ছে আমাদের ভূমি, এই হচ্ছে ভূমি এবং এই হচ্ছে উচ্চতা। একটা কি রেখা বলছে, খাড়া রেখা। এটা হচ্ছে একটা খাড়া রেখা। তাহলে এই খাড়া রেখার উপর কয়টা বিন্দু আছে ভাইয়া? এই খাড়া রেখার উপর আছে ধরো টোটাল 4টা বিন্দু আছে। আমরা ধরি একটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা মনে করো ভাইয়া বি বিন্দু,
আর এটা মনে করো সি বিন্দু, আর এটা মনে করো ডি বিন্দু। ঠিক আছে, এই যে 4টা বিন্দু। ওকে, কি বলছে দেখো তো, 4টা বিন্দু সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি, এ থেকে বি বিন্দুর ডিস্টেন্স যা, বি থেকে সি, সি থেকে ডি, সবগুলো ডিস্টেন্স সেম। তাহলে আমরা কি বলতে পারি না, এই সবগুলো ডিস্টেন্সকে ভাই আমরা ধরে নিচ্ছি এইচ। এই যে তাহলে এইটুকু দূরত্ব, এই দূরত্বটা আমি ধরে নিচ্ছি এইচ, এইটুকু দূরত্বটা আমি ধরে নিচ্ছি এইচ, তাহলে এইটুকু দূরত্ব আমি ধরে নিচ্ছি কত, এইচ। ঠিক আছে, তাহলে কেন সবগুলো ধরলাম, কারণ ওই যে সমদূরবর্তী বলছি। আসো, এ বিন্দু হতে অভিকর্ষের অধীনে পতনশীল। তাহলে এ বিন্দু থেকে মনে করো একটা বস্তু পড়তেছিল, এই যে বস্তুটা মনে করো এই বস্তুটা পড়তেছিল, এই বস্তুটা পড়তেছিল পতনশীল একটা বস্তু T1 T2 T3 সময়ে যথাক্রমে এ বি বি সি সি ডি অংশ অতিক্রম করে। তার মানে ভাইয়া দেখো, এই যে T1 সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এ বি, তাহলে এই যে এ বি এই দূরত্বটুকু অতিক্রম করতে তার সময় নিচ্ছে T1, এবং তারপর দেখো T2 সময় বিসি দূরত্ব অতিক্রম করছে, তাহলে বি থেকে সি এইটুকু দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে T2। তারপর বলো ওই যে দেখো T3 সময় সি থেকে ডি, তাহলে সি থেকে ডি এই দূরত্ব অতিক্রম করতে তার সময় নিচ্ছে T3। তাহলে T1 T2 T3 সময়ে সে 3টা দূরত্ব অতিক্রম করে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস তোমাকে উল্লেখ করে দেওয়া দরকার, বা এই ক্ষেত্রে কিন্তু যত সে নিচের দিকে পড়তেছে তত কিন্তু তার ব্যাগ বাড়তেছে। মনে আছে আমাদের অভিকর্ষের প্রভাবে যত নিচের দিকে পড়ে বস্তুর ব্যাগ কী পাই, বৃদ্ধি পাই। তাহলে দেখো একই দূরত্ব সব জায়গায় কিন্তু সে সমান দূরত্ব অতিক্রম করতেছে, কিন্তু যত নিচের দিকে যাবে সেই একই দূরত্ব অতিক্রম করতে কিন্তু তার সময় কম লাগবে। কেন? কারণ যত নিচের দিকে যায় আমরা জানি অভিকর্ষ বলের কারণে তার ব্যাগটা কি যায়, বেড়ে যায়, তাই না? আমরা জানি অভিকর্ষ ত্বরণ হচ্ছে কত, 9.8, তার মানে প্রতি সেকেন্ডে তার ব্যাগ 9.8 করে বৃদ্ধি পায়। তাহলে যত নিচের দিকে যাচ্ছে তার ব্যাগটা বাড়ার কারণে তাহলে একই দূরত্ব তার এবার অতিক্রম করতে কম সময় লাগবে। তাহলে কিন্তু সবচেয়ে বেশি সময় লাগবে কোনটা, T1, তার চেয়ে কম লাগবে T2, একেবারে কম লাগবে T3, কারণ নিচে পড়লে তার ব্যাগটা অনেক অনেক বেড়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি না, এখানে বলবো সবচেয়ে বড় মানটা কোনটা, T1। T1টা হচ্ছে সবচেয়ে বেশি বড় মান, তারপর T2, তারপর T3। তাহলে সবচেয়ে বড় T1, তারপর T2, তারপর T3। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, আচ্ছা চলো এবার আমাদেরকে 3টা সময়ের অনুপাত দেখাইতে বলছে, 1:2, আরেকটা √2 - 1 √3 - 1। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা সলভ করি। এবার আমরা লিখবো হচ্ছে ভাইয়া প্রথমে এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য। আচ্ছা, সে কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতাকে পড়তেছে না, তাহলে ভাইয়া এই জায়গায় তোমাকে এনশিওর করে দেওয়া দরকার তার আদিবেগ কত, 0, তাই না? আচ্ছা তো দেখো এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য T1 সময় সে কত দূর অতিক্রম করে, এইচ। তাহলে কি লিখবে, এস ইকুয়াল ইউ T1 প্লাস হাফ জি T1 স্কয়ার। তাহলে এখান থেকে বলো এস ইকুয়াল, এইটা হচ্ছে 0, তাহলে কি পড়ে থাকবে, হাফ জি T1 স্কয়ার। তাহলে এখান থেকে তোমার উদ্দেশ্য হচ্ছে T1 T2 T3 3টা সময় বের করা, দেন 3টার অনুপাত বের করতে বলছে, এই জন্য আমরা 3টা সময় বের করে ফেলি। তাহলে এখান থেকে T1 স্কয়ার সমান কি লেখা যায় বলো, এখান থেকে আমি T1 স্কয়ার সমান কি লিখবা বলো, T1 স্কয়ার সমান লিখবা 2h/g। তাহলে কি বর্গমূল করলে T1 এর মান চলে আসতেছে, তাহলে T1 এর মান কত আসতেছে, √2h/g। এই যে আমি T1 এর মান পেয়ে গেছি। তাহলে এই যে T1 এর মান পাইছি সেটাকে আমরা একটু আলাদা করে রাখি। এই যে আচ্ছা T1 এর মান, এই হচ্ছে T1 এর মান। তাহলে T1টাকে আমরা একটা সমীকরণ দিয়ে প্রকাশ করবো, এই যে আমাদের T1 এর মান। ঠিক আছে, তাহলে ভাই ধরে নিচ্ছি আমাদের এই T1 হচ্ছে আমাদের জন্য 1 নং সমীকরণ, এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, আচ্ছা ওকে গেল। তাহলে এ বি অংশের জন্য এরপর দেখবো আমরা এ থেকে সি অংশের জন্য হিসাব করবো। কেন জানো, বি থেকে সি অংশের জন্য হিসাব করলে তোমার কিন্তু বি বিন্দুতে ব্যাগটা কিন্তু তোমার বের করা লাগতেছে, কারণ বি বিন্দুতে তো ব্যাগ তো শূন্য ধরতে পারবে না। তাহলে সবচেয়ে হিসাব হচ্ছে তোমাকে সবগুলো দূরত্ব কাউন্ট করবে এ থেকে। কেন এ থেকে কাউন্ট করে তোমার সুবিধা হচ্ছে কি, এক্ষেত্রে তুমি আদি ব্যাগটা শূন্য ইউজ করতে পারবা। ওকে, তাহলে কারণ আমি এ থেকে সি অংশের জন্য হিসাব করবো। তাহলে এ থেকে সি অংশের জন্য, এ থেকে সি অংশের জন্য ভাইয়া বলো এ থেকে সি অংশের তার মোট অতিক্রান্ত দূরত্ব কত। দেখো এ থেকে সি এইটুকু এইচ এইটুকু এইচ, তাহলে টোটাল দূরত্ব কত, 2h ইকুয়াল টু ইউ ইন্টু তার প্রয়োজন সময় কত, এখানে T1 এখানে সময় T2। তাহলে কি লিখবা, সময় হচ্ছে T1 প্লাস T2। ওকে, তারপর প্লাস হাফ জি T1 প্লাস T2 হোল স্কয়ার। তাহলে আসো 2h ইকুয়াল টু ভাইয়া বলো তো এইটার মান কি 0 না, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে হাফ জি T1 প্লাস T2 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা T1 প্লাস T2 হোল স্কয়ারের মান বের করি, তো এটার মান তুমি যদি বের করো তাহলে আসবে তোমার ভাইয়া 4h/g। তাহলে এবার উভয়পক্ষে বর্গমূল করলে কত আসে বলো, T1 প্লাস T2 ইকুয়াল √4h/g। ঠিক আছে, আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো।
আশা করি এটা বুঝতে পারছো ভাইয়া। এই যে আমরা এটা ক্লিয়ার। ওকে, এবার আসো এখান থেকে আমাদের সবগুলোকে একই জাতীয়তে বানাবো, অর্থাৎ √2h/g যাতে কমন নিতে পারি। এই জিনিসটাকে দেখো 4কে ভেঙে বাইরে 2 × 2 লেখা যায় না, সো একটা 2কে বাইরে নিয়ে আসলে √2 লিখতে পারবা। তাহলে দেখো t1 + t2, তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি √2h/g। আশা করি এটা বুঝতে পারছি। এই যে এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা ধরে নিচ্ছি বা 2 নং সমীকরণ। আচ্ছা এটা একটু সোজা করে আগে, ঠিক আছে, এটা ধরে নিচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এটা আমাদের ধরে নিচ্ছে 2 নং সমীকরণ। ওকে, এটা ধরে নাও 2 নং সমীকরণ। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে t1 বের করো, তারপর t2 কেমনে বের করবে দেখো, 2 নং থেকে 1 নংকে বিয়োগ করলে t1 কাটা যায়, এখান থেকে কি t2 বের করা যাবে না? আশা করি বুঝতে পারছো। এবার আসো এরপর হচ্ছে আমাদের হিসাব করবো হচ্ছে এ থেকে সি, এ থেকে কি হিসাব করবো, ডি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত। তাহলে এ ডি অংশের জন্য, এডি অংশের জন্য, হ্যাঁ বলো, এডি অংশের জন্য হিসাব করে দেখো তো, এডি অংশের জন্য হলে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করে, 3h। তাহলে 3h = u ইন্টু সময় কত, t1 t2 + t3, তারপর +½ g মোট সময়, তাহলে t1 t2 + t3 হোল স্কয়ার। তাহলে এখান থেকে বলা যায় 3h = বা এটা শূন্য না, তাহলে এখানে কি পড়ে থাকবে, ½ g t1 t2 t3 হোল স্কয়ার। সো এটা যদি একসাথে করো তাহলে এখান থেকে t1 + t2 + t3 হোল স্কয়ারের মান কত আসে বলো তো, এখান থেকে মান করা যায় 3 দিয়ে গুণ করলে 6h/g। এবার রুট করে দিবা, সো রুট করে দিলে স্কয়ার বাদ যাবে, এখানে থাকবে t1 t2 t3। সো এটাকে যদি √ওভার করো, √ওভার কত লেখা যাবে বলো, 6h/g। ঠিক আছে, এখন আসো এখান থেকে আমরা এগুলোকে √2h/g, তাহলে এখানে কি লেখা যায়, 6কে ভেঙে বাইরে কি লেখা যায়, 3 × 2 না, ওই 3টাকে রুটের বাইরে নিয়ে আসলে √3। ঠিক আছে, সো এখান থেকে দেখো আমি এইভাবে লিখতে পারি t1 t2 t3 = √3 √2h/g। ঠিক আছে, এই যে এটা আমাদের হয়ে গেছে। তো এখানে আমরা ধরে নিচ্ছি এটা, তাই ভাইয়া এটা হচ্ছে 3 নং সমীকরণ। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ, এটা 3 নং সমীকরণ, এটা 3 নং। ঠিক আছে, এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে t1 t2 t3 বের করা। সো দেখো t1 জানি, 2 নং থেকে 1 নংকে বাদ দিলে তাহলে t1 কাটা যায়, t2 মান পাবা। তাহলে দেখো 3 নং থেকে 2 নংকে বিয়োগ করলে t1 t2 কাটা যাবে, তুমি t3 মান বের করতে পারবা। মান বের করলে সবগুলোর অনুপাত বের করতে পারবা। ঠিক আছে, তো চলো এবার আমাদের আলাদা আলাদা মান বের করি, আলাদা আলাদা মান বের করি। ঠিক আছে ভাইয়া, ওকে, তাহলে আমরা এগুলো মুছলাম, খাটি ঠিক আছে, আমরা এগুলোকে একসাথে রাখি। এই যে এটা t1, এটা t2, দেন এটা হচ্ছে t3। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে আশা করি আমরা একটা মান বের করি। তাহলে প্রথম আমরা যে কাজটা করবো ভাইয়া, এটা দেখো 2 নং থেকে 1 নং বিয়োগ করবো, 2 নং 1 করে পাই। আচ্ছা, সো বিয়োগের ব্যাপারটা তোমাদের একটু এনশিওর করি, সেটা তো আশা করি বুঝতে পারবা। তো আমরা এই পাশে বিয়োগ করি, 2 নং থেকে 1 নংকে যখন বিয়োগ করবা, সো 2 নং থেকে 1 নংকে বিয়োগ করলে t1 কাটা যাবে, এখানে থাকবে t2। ঠিক আছে, আর এখানে যখন বিয়োগ করবা, তাহলে দেখো ভাইয়া এই জায়গায় দেখো 2 নং থেকে 1 নংকে যখন বিয়োগ করবা ভাইয়া, √2h-g -√2h-g, তাহলে দুইটা থেকে তুমি যদি √2h-gটা যদি কমন নিয়ে নাও, তাহলে কি থাকবে না, এই যে √2h/g যদি কমন নাও, তাহলে কি থাকবে, √2 - 1। আশা করি এটা বুঝতে পারছো। এই যে দেখো, তাহলে আমাদের উদ্দেশ্য ছিল এইটা, এই যে t2 মান বের করা, এই t2 মান আমরা বের করছি। ওকে, তাহলে দেখো এই যে t2 মান বের করছি। এবার আসো তাহলে t3 মান কেমনে বের করবো, 3 নং থেকে 2 নংকে বিয়োগ করো, 3 নং থেকে 2 নংকে বিয়োগ করে পাই। সো দেখো ভাইয়া বিয়োগ করলে দেখো তো ভাইয়া, এই 3 নং থেকে 2 নংকে যখন বিয়োগ করবা, t1 + t2 + t3 -t1 - t2, তাহলে t1 t2 কাটা যাবে, এখানে পরে থাকবে t3। ওকে, আচ্ছা 2 নং থেকে যখন এটাকে বিয়োগ করবা, তো দেখো তো এখানে বিয়োগ করলে √3 √2h-g / -√2 × √2h-g, দুইটা থেকে তুমি যদি √2h/g এটা যদি কমন নাও, তাহলে কি থাকবে, √3 - √2। ওকে, তাহলে এখন দেখো ভাইয়া তুমি এই যে t1 এর মানও বের করছো। তো
এখন আমাকে বলো তুমি এই দেখো T1 এই যে T1 এর মান আমি একটু অন্য কালার দিই, হ্যাঁ এটা দেখো মানে তুমি এটার দিকে তাকাও, একটু ফোকাস করো। T1 এর মান জানো, T2 মান জানো, T3 মান জানো, তিনটার অনুপাত চাইছি। সো T1 is to T2 is to T3 ইকুয়াল টু দেখো সবগুলো থেকে কি কমন নিয়ে বাদ দেওয়া যায় দেখো তো, সবগুলোর মধ্যে বাইরে দেখো অনুপাত যখন বের করবা কমন নিয়ে কী বাদ দেওয়া দেখো, সবার মধ্যে বাইরে √2h/g √2h/g √2h/d আছে, তাহলে সবগুলো কমন নিয়ে বাদ দেওয়া যায় না, তাহলে বাদ দিলে এখানে পড়ে থাকবে 1:2, এখানে পড়ে থাকবে √2 - 1, এখানে পড়ে থাকবে √3 - √2, এটাই প্রমাণিত। সো দেখো ঠিক আছে, সহজ না? তাহলে এর মধ্যে দিয়ে আমাদের 9C অধ্যায়টা কমপ্লিট হয়ে গেছে। সো আগামীকাল ক্লাসে আমরা প্রাস নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।